ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের ভেতরে ঢোকার সময় অত কিছু খেয়াল করেনি সুজয়। এখন শরীরটা একটু থিতু হতেই চারপাশটায় তাকালো সে। আজ অমাবস্যার পরের দিন। রাস্তায় তেমন আলো ছিল না ঠিকই, কিন্তু চেনা পথে আঁধারে আসতেও তেমন সমস্যা হয়নি। তবে এখন এই জঙ্গলের ভিতরে ঢুকে মনে হলো চারপাশটা বড় বেশি অন্ধকার। যেন বড় বড় উঁচু গাছগুলো আকাশটাকে ঢেকে রেখেছে। দিনে মানেও এখানে আলো ঢোকে কিনা সন্দেহ। কাজ সেরে উঠতেই যাবে সুজয়, এমন সময় পিছনে একটা খচমচ শব্দ শুনে চমকে ঘুরে তাকালো সে। এ কি, গাছটা এত কাছে কি করে সরে এলো? এমন ঘাড়ের উপর তো ছিল না সেটা। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন অঙ্কিতা সরকারের কাহিনী কাঁচা খাগি। গল্পটিকে পুনঃপ্রচার করা হচ্ছে, তাই গল্পটি আগে যারা শুনেছেন তারা স্বাচ্ছন্দ্যে এড়িয়ে যেতে পারেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন অঙ্কিতা সরকারের কাহিনী কাঁচা খাগি। বৈঠকখানার উঁচু বড় রাজকীয় আরাম কেদারাটায় জমিদার নিত্যানন্দ ভৌমিক চিন্তিত মুখে গা এলিয়ে বসেছিলেন। তার বসার জায়গার দুই পাশ দিয়ে দুটি বড় বড় টানা পাখা রয়েছে। সেগুলিকে সবেগে বাইরে দাঁড়ানো দুজন পাংখা পোলার দড়ির সাহায্যে টেনে মনিবের গরম কমানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু তাতে তার শরীরের গরম কমছে না এতটুকুও। এই মাঘের শীতেও তার কপালে জমা হয়েছে ঘামের বড় বড় ফোঁটা। দুই হাতের 8টি সোনার আংটি সহ আঙুলগুলো আরামকেদারার হাতলের ওপর রেখে নাড়াচ্ছেন উত্তেজনায়। তার পায়ের কাছে হাত জোর করে আদেশের অপেক্ষায় বসে আছেন বৃদ্ধ নায়েব দিনহরি বসাক। বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে যাওয়ার পর নিত্যানন্দ নায়েবের দিকে তাকিয়ে বললেন, এখানে গেট হয়ে বসে না থেকে যাও না, একটু গতর নাড়িয়ে উঠে দেখে এসো না, অন্দরমহল থেকে কোনো খবর আছে কিনা। অনিচ্ছা সত্ত্বেও দিনহরি বসাককে উঠে পড়তেই হলো। বেশ কিছুক্ষণ বসে থেকে শরীরের ওমে জায়গাটা গরম করে নিয়েছিলেন তিনি। এখন সেই আরাম ছেড়ে উঠে খোলা জায়গা পেরিয়ে অন্দরমহলে যাওয়ার কথা শুনে তিনি যে প্রীত হবেন না সেটা তো স্বাভাবিক। ইতিমধ্যে তিনি বার দুয়েক আঁতুর ঘরের বাইরে ঘুরঘুর করে দাসী পদ্মর মুখঝামটা শুনে এসেছেন। কচি একটা মেয়ে তাকে এমন হেলাছেদ্দা করবে বারবার, এও তো সহ্য করা যায় না। তবে মনিবের কথাও ফেলার জো নেই, তাই উঠে দাঁড়ালেন তিনি। এখন যাননি, যাওয়ার আগে একটা শেষ চেষ্টা। হাত জোড় করে বিনয়ের অবতার হয়ে বললেন, আগে কর্তা, ছোট বৌমার তেমন কোনো খবর হলে তো এখানে চলেই আসতো। বলি কি যে শুধু শুধু ওখানে মেয়ে মানুষদের ব্যাপারের মধ্যে গিয়ে পড়াটা। তার মুখের কথা মুখেই রয়ে গেল, কারণ কর্তা ততক্ষণে যে দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়েছেন তাতে কলিযুগ না হলে তিনি ভস্ম হয়ে যেতেন ইতিমধ্যেই। দিনহরি আর কথা বাড়ালেন না। বৈঠকখানার ঘর থেকে চাতালের দিকে যাওয়ার দরজাটা লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে লাগলেন। পুরোটা অবশ্য তাকে যেতে হলো না। তার আগেই ছোট বৌমার নিজস্ব দাসী পদ্ম ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, মেয়ে হয়েছে গো মেয়ে, একেবারে মা দুর্গার মতো রূপ গো কর্তাবাবু। ইয়া বড় বড় চোখ, মাথা ভর্তি চুল। খবরটা শুনে দিনহরি বিগলিত মুখে কর্তাবাবুর মুখের দিকে চাইলেন। নিজের ভাগ্যের উপর বড় গর্ব হলো তার, সাথে সদ্যজাতকেও পয়া বলে মনে হলো। এই শীতের রাতে তার বুড়ো হাড়গুলো কাঁপার হাত থেকে রক্ষা করল সেই মেয়ে।
ওনাকে বাইরে বেরোতে হলো না, তার আগেই তার জন্মের খবর এসে পৌঁছে গেল। কিন্তু কর্তাবাবুর মুখ দেখে ঠিক বোঝা গেল না তিনি খুশি হয়েছেন কিনা। পদ্মদাসী নিজের কথা বলে ততক্ষণে ফিরে গিয়েছে। নায়েব আবার নিত্যানন্দের কাছে এসে বললেন, তাহলে তো সামনের অমাবস্যাতেই মায়ের পূজার আয়োজন করতে হয় কর্তাবাবু। ছোট খোকার ঘরে অবশেষে সন্তান এলো, আপনার আর গিন্নিমায়ের মানসিক পুজোটা তো এবারে সেরে ফেলতে হয়। নিত্যানন্দ মুখে একটা তাচ্ছিল্যের শব্দ করে নায়েবের দিকে এক কড়া দৃষ্টি হেনে বৈঠকখানা ছেড়ে বেরিয়ে গেলেন। এইরকম ব্যবহারের মর্মার্থ বুঝতে না পেরে দিনহরি কিছুক্ষণ হতভম্বভাবে চেয়ে থেকে তিনিও ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। গাঁয়ের নাম হরিনারায়ণপুর। এই হরিনারায়ণপুর গ্রামের জমিদার হলেন নিত্যানন্দ ভৌমিক। তার 5 মেয়ে এবং 2 ছেলে। প্রথমা স্ত্রী 2টি কন্যা সন্তান রেখে অনেকদিন আগেই পরলোক গমন করার পর তারই ছোট বোনকে তিনি দ্বিতীয় ভার্যা রূপে গ্রহণ করেন। বড় 2 কন্যার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে। তারা নিজ নিজ সংসারে স্বামী, পুত্র, পুত্রবধূ নিয়ে প্রতিষ্ঠিত। পরের 3টি কন্যার মধ্যে একজনের বিয়ে হয়েছে সদ্য, আর বাকি যমজ 2 কন্যা নিতান্তই বালিকা। তবে তাদের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ জারি রয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে নিত্যানন্দ ভৌমিককে সুখী মানুষ বলাই চলে, কিন্তু মনের গোপন এক প্রকোষ্ঠে একটি আশঙ্কা জমা রয়েছে তার। সেটি হলো, তার ছেলেদের পর এই বংশধারা অক্ষুণ্ণ থাকবে তো। জ্যেষ্ঠ পুত্রবধূর প্রথমবার 3 সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা যাওয়ার পর চতুর্থবার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু তার শরীর সূতিকা রোগে আক্রান্ত হয়ে এমনভাবে ভেঙেছে যে কেউ দেখে বলবে এরপর সে আর সন্তান জন্ম দেওয়ার ধকল সইতে পারবে না। কনিষ্ঠ পুত্রবধূর ওপর অনেক আস্থা ছিল তার, কিন্তু প্রথম সন্তান হিসেবে সেও একটা কন্যা সন্তান জন্ম দেওয়ায় নিত্যানন্দবাবু যে প্রীত হননি সে কথা তো আগেই উল্লেখিত। অথচ ছোট বৌমার যাতে পুত্র সন্তান হয় তার জন্য তিনি মা কালীর কাছে মানত করেছিলেন। না, একটু ভুল হলো। ছোট বৌমার পেটের আকৃতি এবং শারীরিক অবস্থা দেখে সকলে স্বীকার করেই নিয়েছিল যে আসতে চলেছে সে পুত্র সন্তান। সেই হিসেব থেকেই তিনি একটা সুস্থ বংশধর চেয়ে মানত করে বলেছিলেন গাঁয়ের দক্ষিণের জমিটায় তিনি মা কালীর মন্দির প্রতিষ্ঠা করে সেটাকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করবেন। গাঁয়ের সকলে তার ঘোষণার কথা জানে। এমনকি ছোট বৌমার সাধের পরপরই তিনি মন্দির বানানোর জন্য উপযুক্ত মাল মশলা এনে জমা করে রেখেছিলেন ওই জমিতেই। তবে এখন সব হিসেব গোলমাল হয়ে গেল। রাতের বেলা খাওয়া দাওয়ার পর বিছানায় হেলান দিয়ে বসে গড়গড়ায় টান দেওয়া এই নিত্যানন্দের বহু পুরনো অভ্যেস। অন্যান্য দিন তিনি বেশ খোঁস মেজাজে গড়গড়ায় টান দেন, এমনকি গিন্নি ঘরে এলে এই বয়সেও তার সাথে 2টো রসের কথা বলতে ভোলেন না। কিন্তু আজ পরিস্থিতি অন্য। ছোট গিন্নি ঘরে ঢুকে দেখলেন কর্তা যেন কোন গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি বিছানার পাশটিতে বসে শুধলেন, হ্যাঁ গা, কি এত ভাবছো বলো দেখিনি? ছোট খোকার ঘরে পেথুম সন্তান এলো, কোথায় খুশ মেজাজে একটু দান দম্ম করবে তা নয়, বাংলার 5-এর মতো মুখ নিয়ে বসে আছো তুমি। কর্তাও নিজের তপ্ত মস্তিষ্কের জানান দিতে মুখ থেকে গড়গড়ার নল সরিয়ে রেখে বললেন, আমোদ আহ্লাদ করার মতো কি ঘটেছে শুনি? হয়েছে তো একটা মেয়ের পুটলি, 2 দিন বাদে পরগোত্তর হয়ে যাবে। অথচ তোমার ওই বাপের কুলের জ্যোতিষী সে কিনা খোকার হাত দেখে বলেছিল তার প্রথম সন্তান নাকি ছেলে হবে। হ্যাঁ, যত সব বুঝলো কি। এখানেই কমলাবালা দেবী চুপ করে গেলেন। সত্যি তো, ছোট বৌমা পোয়াতি হওয়ার পর তার বাপের বাড়ির কুলপুরোহিত
ছোট খোকার হাত দেখে বলেছিলেন যে তার প্রথম সন্তান হবে পুত্র, কিন্তু এখন যে তা মিথ্যে হয়ে গেল। ইতিপূর্বে তিনি যার ক্ষেত্রে যা যা ভবিষ্যৎবাণী করেছেন, কখনো তো তার অন্যথা হয়নি। বড় বৌমার ক্ষেত্রেও বলেছিলেন তার একটি মাত্রই মেয়ে হবে, সেখানেও অক্ষরে অক্ষরে ফলেছে। তবে এইবার এমন ভুল কি করে হলো? আচ্ছা, ছোট খোকা কোথায় গেল বলো তো? সন্ধ্যা থেকে তো টিকিটও দেখা পেলাম না। সে যে বাপ হয়েছে সে খোঁজ আছে তার? মেয়ের মুখ দেখেছে? কমলাবালার ভ্রু ক্রমেই কুঁচকে উঠেছিল। এমন সময় কর্তার কথায় তার হুঁশ ফিরল। কি জানি, দেখো কোন তাসের আড্ডায় মেতেছে সে। যা হোক, তুমি আমার কথাখানা শোনো। তুমি যে বলেছিলে ছোট বৌমার সুস্থ বাচ্চা হলে মা কালীর মন্দির গড়ে দেবে, সে কথা মনে আছে তো? তবে তার আর দেরি করো না, কাল থেকেই ঘর আমি লাগিয়ে দাও। এই আমাবস্যাতে না হলেও পরের আমাবস্যাতে আমি। দাঁড়াও দাঁড়াও, একটু থেমে যাও। স্ত্রীর বক্তব্যকে হাত তুলে থামালেন নিত্যানন্দ। মন্দিরের কথা কেন আসছে? কথা ছিল ছোট বৌমার ছেলে হলে ওই জমিতে মন্দির উঠবে, কিন্তু এলো তো মেয়ে, তাহলে আর মন্দির উঠবে কেন? নাকের নথ দুলিয়ে প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানিয়ে কমলাবালা বললেন, না না, এমন কথা ছিল না যে ছেলে হলেই মন্দির উঠবে। সে সকলে ছোট বৌমার সুচালো পেট দেখেই বলেছিল ছেলে হবে, তাই সেটা ধরেই বসেছিলে তুমি। ঠাউর দেবতা নিয়ে মস্করা নয়, ওই জমিতে মন্দির তোমায় তুলতেই হবে। ছোট খোকা তার তদারকি করবে, আমি এক্ষুনি গিয়ে তাকে বলছি। ওই রাতেই নিজের ঘর থেকে বেরিয়ে ছোট খোকার উদ্দেশ্যে হাঁক পাড়লেন কমলাবালা। ছোট খোকা, ও ছোট খোকা। কিন্তু তাদের ছোট খোকা সে সময় ওই বাড়িতে ছিল না। ইয়ার দোস্তদের সাথেও তাসের আড্ডায় সে উপস্থিত হয়নি। সে ছিল ওই দক্ষিণের মাঠের পিছনে যে দুর্ভেদ্য জঙ্গল আছে, যেটা মধু ডাকাতের জঙ্গল নামে পরিচিত, তার এক পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানে তার ভালোবাসার মানুষ মালতী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তার স্ত্রীর আগেই, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, জ্যোতিষীর কথাকে সত্যি প্রমাণিত করেছে সে। এদিকে স্ত্রীর চাপে এবং কিছুটা মা কালীর প্রতি ভক্তিতেই নিত্যানন্দ মন্দিরের কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দিলেন। দক্ষিণের জমিটাকে দেবোত্তর করে দিলেন একজন ব্রাহ্মণ পুরোহিতকে। দোচালা মন্দির প্রায় 1 মাসের মধ্যেই ছোট খোকা অর্থাৎ নয়নের তত্ত্বাবধানে গড়ে উঠল। নির্ধারিত হল পরবর্তী অমাবস্যায় মন্দির প্রতিষ্ঠা হবে। কদিন ধরেই মালতীর শরীরটা ভালো যাচ্ছে না। বাচ্চা প্রসবের ধকল তো আছেই, তার উপর গর্ভাবস্থায় পুরোটা সময় সে এক প্রকার অপুষ্টিতেই কাটিয়েছে। কুমারী মেয়ের গর্ভবতী হওয়ার খবর গোটা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে যায়। ফলে নিজের কুঁড়ে থেকে তাকে উৎখাত করতে কারোরই দ্বিমত ছিল না সেদিন। আশ্চর্যভাবে তাকে বিতাড়িত করতে সেদিন যারা তৎপর হয়েছিল, তাদের মধ্যে অনেকেই একবার না একবার তার কাছে সুখ খুঁজতে এসেছিল। মালতী সেদিন কিচ্ছুটি বলেনি। খড়ো চোখে সবাইকে পর্যবেক্ষণ করে একটা পুঁটুলিতে নিজের যৎসামান্য জিনিস সম্বল করে বেরিয়ে এসে আশ্রয় নেয় এই ঘন জঙ্গলে। নিজের আর সন্তানের ব্যবস্থা সে নিজেই করতে চেয়েছিল, কিন্তু নয়ন তাকে সাধ্যমতো সাহায্য করে এসেছে। তবে এখন মালতীর যা শারীরিক অবস্থা, তাতে সে বুঝতে পারছে আর বেশি দিন সে নেই। নয়ন ওই ছেলেটাকে নিয়ে যেতে চেয়েছিল, বলেছিল মা বাবাকে সব সত্যি কথা সে বলে দেবে। বিস্তর তর্কাতর্কি হয় এই নিয়ে মালতীর সাথে, তবে মালতী রাজি হয়নি। এত অপমান সহ্য করে সন্তানের জন্ম দিয়েছে শুধুমাত্র তার বাবার হাতে তুলে দিতে? তা তো হতে পারে না।
এই গ্রামের প্রতিটি মানুষ একদিন তার পরিবারের প্রতি যে বিদ্বেষ দেখিয়েছে তার বদলা তো তাকে নিতেই হবে। আজ অমাবস্যা, আজকেই সেই দিন। কোলের 1.5 মাসের ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরিয়ে এলো মালতী। অন্ধকারে ঘন জঙ্গলের পথ চলতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা রেডির তেলের কুপিও সাথে নিয়েছে সে। দুর্ভেদ্য অন্ধকার জঙ্গলে সেই প্রদীপ নিকষ আধারকে সম্পূর্ণরূপে দূর করতে পারছে না। মানুষের চলাচল রহিত এই জঙ্গলের মাটি ছেয়ে আছে বিভিন্ন সব গুল্মলতায়। এতটুকু অসাবধান হলেই তাতে পা জড়িয়ে পতন অনিবার্য। নিজের কোণে ঘর থেকে যখন বেরিয়েছিল মালতী, তখন তার কানে ভেসে আসছিল ঢাক, ঢোল, শঙ্খ এবং ঘণ্টা ধ্বনির শব্দ। কিন্তু এখন সে যতই জঙ্গলের ভিতরে প্রবেশ করছে ততই সে সমস্ত পবিত্র শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। আর খুব বেশি সময় নয়, এক্ষুনি ওখানকার পুজো বন্ধ হলো বলে। মা কালীর পুজোর অন্যতম উপাদান যে আজ মালতী ঝুঁকি নিয়ে ওই মন্দিরে প্রবেশ করে নিজের হাতে করে নিয়ে এসেছে। হ্যাঁ, রক্তজবার মালাটা সে মন্দির থেকে চুরি করেছে আজ। তবে ওই রক্তজবার মালা আজ চিন্ময়ী কালী নয়, নররক্তলোভী ডাকাত কালী পরিধান করবেন। দুর্বোধ্য এক পৈশাচিক হাসি ফুটে উঠল মালতীর ঠোঁটে। প্রায় আধ ঘন্টা ধরে হেঁটে সে জঙ্গলের যে স্থানে এসে উপস্থিত হলো সেখানে বিরাজ করছে ভয়ঙ্করী করাল বদনের মূর্তি। তার গলায় পরানো আসল নরকরটির মালা। কোনো মন্দিরের অস্তিত্ব নেই সেখানে। খোলা আকাশের নিচেই মায়ের মূর্তি স্থাপিত। যদিও বহুদিন নিত্য পুজোর বদলে অযত্নের জন্য সে স্থানে আগাছাড়া নিজেদের বংশ বিস্তার করেছে। মালতী আর দেরি না করে কোলের ছেলেটাকে একটা সমতল পাথরের ওপর শুইয়ে দিয়ে কাজে লেগে গেল। ক্ষিপ্র হাতে ডাকাত কালীর মূর্তি পরিষ্কার করে কোঁচড়ে লুকিয়ে রাখা রক্তজবার মালাটাকে সে পরিয়ে দিল। সামান্য কিছু উপাচারের আয়োজন সে পূর্বেই করে রেখেছে। সেগুলো দিয়েই মায়ের পুজো শুরু করল দীর্ঘ 12 বছর পর। সাথে করে আনা প্রদীপটা ছাড়াও আরও 4টি প্রদীপ সে জ্বেলে দেয়। অল্প আলোতে জঙ্গলের মধ্যেকার পরিবেশ হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। মূর্তির 2 চোখে আলো পড়তেই যেন চকচক করে উঠল। রক্তাম্বর পরিহিত মালতীকে দেখে এই জগতের মানুষ বলে মনে হচ্ছে না আর। আচমকা কোনো মানুষ তাকে এখন দেখলে নির্ঘাত ভয়ে কেঁপে উঠত। গোটা জায়গাটা ঘিরে একটা আঁশটে গন্ধ পাক খাচ্ছে। পদ্মাসনে বসে মালতী এবার মন্ত্র পাঠ করতে শুরু করল। তার গলার স্বর ঘন জঙ্গলের গাছে গাছে ধাক্কা লেগে প্রতিফলিত হয়ে যেন তার কাছেই ফিরে আসছে। অপ্রাকৃত সেই শব্দে দুধের শিশুটিও ভয় পেয়ে গেল, জোরে কেঁদে উঠল। কিন্তু তার জন্মদাত্রী তার দিকে ফিরেও চাইল না। মন্ত্র পড়া শেষ হলে মালতী মূর্তিকে প্রণাম করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মায়ের পায়ের কাছে রাখা খাড়াটায় তেল সিঁদুর মাখিয়ে হাতে তুলে নিল সে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল নিজের সন্তানের দিকে। করাল বদনী কাঁচা খেগো দেবীর দিকে তাকিয়ে খানা শুদ্ধ 2 হাত সে মাথার ওপর তুলে চিৎকার করে বলল, খানার এক কোপে শিশুটির ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। গলগল করে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দেয় পাথর। তৃষ্ণার্তের মতো সেই রক্ত পান করল জঙ্গলের মাটি। মুখে হাতে ছিটকে আসা রক্ত হাত দিয়ে মুছে নেয় মালতী। নিজের পুত্র সন্তানের মাথাটি তুলে
মূর্তির পায়ের কাছে স্থাপন করে সে। দীর্ঘ 1 যুগ পর মা আজ নৈবেদ্য পেয়েছে। মালতীর মনে হলো ওই মূর্তির ঠোঁটের কোণে যেন ফুটে উঠেছে হাসি। মূর্তির পায়ের কাছে লুটিয়ে পড়ে কেঁদে উঠল মালতী। মা, মারে, আমার কথা শুনতে পাচ্ছিস মা? আমার যে বুকে বড় জ্বালা, এরা আমার সব কেড়ে নিয়েছে মা, আমায় নিঃস্ব করে দিয়েছে। ওরা তো তোর পুজো বন্ধ করে তোকে এখানে একলা ফেলে রেখেছে। কতদিন তুই খাসনি, আজ থেকে আবার তোর পুজো শুরু হবে মা। আমি তোকে প্রতি অমাবস্যায় খেতে দেবো। তুই আমার ইচ্ছে পূরণ করবি তো মা? এই গা থেকে সব কিছু ধুয়ে মুছে সাফ করে দে, শেষ হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক। রাতের অন্ধকারে মালতীর হাহাকার জঙ্গলের বাতাসে পাক খেয়ে ফিরতে লাগল। ওদিকে সদ্য প্রতিষ্ঠিত মন্দিরের ঘণ্টা ধ্বনি কিন্তু থেমে গিয়েছে। মালতী অনুভব করল একটা জলো বাতাস জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। দূরে কোথাও যেন শেয়াল ডেকে উঠল। ধীরে ধীরে এবার উঠে বসল মালতী। ওর চোখের জল শুকিয়ে গিয়েছে, মাথার চুল এলোমেলো, কাপড় অবিন্যস্ত। সে উঠে গিয়ে নিজের সদ্যজাতর নিস্পন্দ দেহটা মাটিতে পুঁতে ফেলল। তারপর স্থলিত পদক্ষেপে পা টেনে টেনে পাশের একটা কুটিরে গিয়ে আশ্রয় নিল। তবে সে খেয়াল করল না পিছনে যেখানে সে নিজের শিশুপুত্রের মুন্ডুবিহীন দেহটা পুঁতেছে সেই পাথরের খাঁজে একটা রক্ত জবা ফুলের গাছ মাথা চাড়া দিয়ে উঠল। ওদিকে জমিদার বাড়ির পুরোহিত ভট্টাচার্য মশাই পুজোর অসম্পূর্ণ জোগাড় দেখে ক্ষিপ্ত হয়ে আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন। উপস্থিত মহিলাকুল ততক্ষণে আতঙ্কিত হয়ে ভয়ে কাঁটা। কমলাবালা হাত জোর করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে টাউর মশাই? আপনি পুজো শেষ না করেই আসন ত্যাগ করলেন কেন? আমাদের দ্বারা কি কোনো ত্রুটি হয়েছে? ভয়ে আর ঠাকুর মশাইয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেলেন না কমলাবালা। ভট্টাচার্য মশাই এই গাঁয়ের বাসিন্দা নন। একে নিত্যানন্দ তার শ্বশুরবাড়ির দেশ থেকে দেবোত্তর সম্পত্তি প্রদান করে এখানে নিয়ে এসেছেন। কমলাবালা বালিকা অবস্থায় তাকে শেষ দেখেছিলেন এবং তখন থেকেই ওর মেজাজের সাথে বিলক্ষণ পরিচিতি আছে তার। এমনিতে তিনি মাটির মানুষ, কিন্তু পুজোর ব্যাপারে পান থেকে চুন খসলেই তিনি রণমূর্তি ধারণ করেন। এত করে কমলাবালা সকলকে সাবধান করলেন, তারপরেও এই ভুল কি করে সম্ভব? শিষ্যের এইরূপ কথা শুনে ভট্টাচার্য মশাই ক্রুদ্ধ হয়ে বললেন, মূর্খ, তুই আবার আমায় জিজ্ঞেস করছিস যে কি ত্রুটি হয়েছে? বারবার করে বলে দিয়েছিলাম যে মায়ের পুজো রক্ত জবার মালা ছাড়া অসম্পূর্ণ, তাও সেই একই ভুল করলি। মাকে মন্দিরে ডেকে এনে এমন অবহেলা করলি, মা কি আর আসবে এখানে? তার মানে তো তোরা ঘরের মেয়েরও যত্ন করতে পারিস না রে। টাউন মশাই, আপনি একটু শান্ত হন। মায়ের অবহেলা করব এমন আসপদ্দা হওয়ার আগে আমার যেন মরণ হয়। আপনি বসুন আপনি। আমি এক্ষুনি মালার ব্যবস্থা করছি। মায়ের প্রতিষ্ঠা আজই হবে। থাক, তার আর কোনো প্রয়োজন দেখছি না। অমাবস্যা তিথি পেরিয়ে গেছে, আজ আর মায়ের পুজো সম্ভব নয়। মায়ের প্রতিষ্ঠা পরের অমাবস্যাতেই হবে। হতভম্ব কয়েকটি নারীর চোখের সামনে থেকে ভট্টাচার্য মশাই দৃপ্ত পদক্ষেপে মায়ের মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন। চোখের জলে ভাসতে ভাসতে কমলাবালা মন্দিরের মেঝেতেই মাথায় হাত দিয়ে বসল। তার মনে পড়তে লাগলো পুরনো কিছু কথা। তবে কি নাতনি হওয়ার জন্য কর্তা যে মন্দির প্রতিষ্ঠা করতে প্রত্যাখ্যান করেছিলেন, তাতেই মা রুষ্ট হয়ে পুজো নিলেন না? এবার কি হবে? মা কি তবে অভিশাপ দেবেন?
তার বংশ কি ধ্বংস হয়ে যাবে? সম্ভাবনাটি মাথায় আসতেই ভয়ে কেঁপে উঠলেন তিনি। পড়ি কি মরি করে ছুটলেন অন্দরমহলে কর্তার কাছে। গুনগুন করে একটা গানের কলির সুর ভাঁজতে ভাঁজতে অলস পায়ে মাঠের আলপথ ধরে ঘরের দিকে এগোচ্ছিল সুজয়। মনটা আজ তার বেশ খুশিয়াল হয়ে আছে। বেশ অনেক দিন পর আজ বোনের বাড়ি গিয়েছিল সে। কিছুদিন ধরেই মেয়ের জন্য তার মায়ের মনটা বড় উচাটন হয়েছিল। বারবার ছেলেকে বলছিল একবার গিয়ে তাকে দেখে আসতে, কিন্তু সুজয় গা করছিল না। আসলে 2 মাস আগে সদ্য বিয়ে হয়েছে তার। নতুন বউয়ের শরীর থেকে এখনো বিয়ের গন্ধ যায়নি। এ সময় কি বউ ছেড়ে রাতের বেলা থাকতে ইচ্ছে করে? তাই আজ নয় কাল বিভিন্ন বাহানা দিয়ে দিন কাটাচ্ছিল সে। তার বিয়ের সময় বোনটা যমজ ছেলে নিয়ে আতুরে ছিল, সেই জন্য আসতে পারেনি। আর তাতেই মায়ের মন উতলা হয়েছে আরও। ছোট বাচ্চা দুটোকে মামার বাড়ি থেকে তো কিছু উপহার দিতে হবে, না হলে বাচ্চার মাকে তো আবার গঞ্জনা শুনতে হবে শ্বশুর ঘর থেকে। এইসব বলেই মা তাকে ঠেলে ঠুলে পাঠিয়েছিল। সুজয়ের বোনের শ্বশুর বাড়ি তার গাঁ থেকে 1 বেলার পথ। নৌকা করে গিয়ে ওপাশের রংপুর গায়ের ঘাটে নেমে 2 ক্রোশ পথ পায়ে হেঁটে তারপর গরুর গাড়িতে যেতে হয়। দিনের দিন গিয়ে ফেরার উপায় নেই বলে বউকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু মায়ের যা মেজাজ, এই বয়সে এসেও সমঝে চলতে হয় তাকে। তাই মুখ ফুটে তার মনের ইচ্ছের কথাটা আর সে বলতে পারেনি। মাত্র 1 দিন সে বউকে দেখেনি, আর তাতেই মনে হচ্ছে যেন কত বছর তার থেকে দূরে আছে। ছেলের এই বউ প্রীতি তার মা অবশ্য ভালো চোখে দেখে না। যখনই দেখে ছেলে তার বউয়ের পিছু পিছু ঘুরছে, তখনই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে বলে, মরণ দশা, এতদিন জানতাম জোন জামাই ভাগনা কেউ নয় আপনা, এখন দেখছি পেটের ছেলেও বিয়ের পরে আর নিজের থাকে না। ঘরে বুড়ি মায়ের কখনো খোঁজ নিলে না, আর অথচ বউয়ের পায়ে পায়ে সারা জীবন জৈবন সব সঁপে দিয়ে বসে আছে। মা গো মা, কি ঘেন্না কি ঘেন্না, সব বিলের লাপনা দেখার আগে যে কেন মরণ হয় না আমার, বুঝি না বাপু। বলাই বাহুল্য, কথার তোড় ছেলেকে দিয়ে শুরু হলেও তা শেষ হয় পুত্রবধূকে অভিশাপের মাধ্যমেই। আর বউয়ের রাঙা চোখ দেখেই সুজয় মায়ের বাক্যবাণের পরিপ্রেক্ষিতে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এই তো কাল ভোরেও বেরোনোর আগে মা সাবধানবাণী শুনিয়ে বলেছিল, ওখানে গিয়ে ভাগ্নেদের মুখ দেখিস ভালো করে। সোনার যে আংটিটা দিলাম তা বোনের হাতে দিস, আর সারাক্ষণ বউয়ের চিন্তায় বুধ হয়ে থাকিস নে বাপ আমার। আর আজকেই ফিরে আসার কোনো প্রয়োজন নেই, বউ এখানেই থাকবে। একটা দিন তাকে পাশে না পেয়ে আর হে দিয়ে মরিস নে। সুজয় মায়ের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। এতদিন পর দাদাকে পেয়ে বোন বোনায় একেবারে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিল। কিছুতেই আজ সকালের খেয়া ধরতে দিল না তাকে। মাউইমা মানে বোনের শাশুড়ি তাকে দুপুরের ভাত না খাইয়ে কিছুতেই ছাড়লেন না। বোনের বাড়িতে কাটানো রাতটায় বিছানায় শুয়ে বউয়ের কথা একটু একটু মনে পড়ছিল বটে, কিন্তু সত্যি বলতে দিনে তারা সেই অভাব তাকে বুঝতেই দেয়নি। খেয়ে দিয়ে উঠে বোনের কাছ থেকে বিদায় নিয়ে বেরোতে বেরোতে পরের দিন বেলা গড়িয়ে গিয়েছিল। শেষ খেয়া ধরে সুজয় যখন গঞ্জের ঘাটে নামে, তখন আকাশে তারাদের মেলা বসেছে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরছিল সুজয়। দক্ষিণের ওই জঙ্গলটার কাছে এসেই গাটা কেমন যেন করে উঠল ওর। এই জঙ্গলের মধ্যে দিয়ে আড়াআড়ি গেলে তার বাড়ি যাওয়ার রাস্তাটা পড়ে, তবে জঙ্গলের মধ্যে ঢুকতে সাধারণত ডাকাবুকো মানুষদেরই বুক কাঁপে। আশেপাশে গাঁয়ের লোক একে বলে মধু ডাকাতের জঙ্গল। এককালে এই জঙ্গলে নরবলি দিয়ে নিজের স্যাঙারদেরকে নিয়ে ডাকাতি করতে বেরোতো মধু ডাকাত। তবে বছর 12 আগে নিত্যানন্দ ভৌমিক ইংরেজ সরকারকে এই ডাকাতের হদিশ বলে দিয়ে রাজা উপাধিটি বাগিয়ে নিয়েছেন। সুজয়রা তখন কিশোর বয়স্ক। শুনেছে সিপাহীরা নাকি তাকে
কুকুরের মতো গুলি করে মেরেছিল। যদিও কখনো সে ডাকাত নিজের গায়ের মানুষদের থেকে একটা খড়ের আঁটিও ছিনিয়ে নেয়নি। মধু ডাকাত মারা যাওয়ার পর সেই ডাকাত কালীর পুজো অনেক দিন হলো বন্ধ হয়ে গিয়েছে। যদিও জঙ্গলে শেয়াল ছাড়া অন্য কোনো জন্তু নেই, তবুও গ্রামবাসীরা পারতপক্ষে একে এড়িয়েই চলে। সুজয় ভাবছিল কি দরকার শুধু শুধু সাহস দেখিয়ে, না হয় ঘুর পথে একদণ্ড দেরিতেই বাড়ি পৌঁছাবে। কিন্তু কার্যক্ষেত্রে নিজের এই সিদ্ধান্তে অটল থাকতে পারল না সে। পেটের মধ্যে এমন একখানা মোচড় দিল যে সব কিছু ভুলে একটু আড়াল পেতে ওই জঙ্গলের ভিতরে গিয়েই বসল সে। লোভে পড়ে অতগুলো নারকেলের বড়া খাওয়া সত্যিই কাল তার উচিত হয়নি। ঊর্ধ্বশ্বাসে জঙ্গলের ভেতরে ঢোকার সময় অত কিছু খেয়াল করেনি সুজয়। এখন শরীরটা একটু থিতু হতেই চারপাশটায় তাকালো সে। আজ অমাবস্যার পরের দিন। রাস্তায় তেমন আলো ছিল না ঠিকই, কিন্তু চেনা পথে আঁধারে আসতেও তেমন সমস্যা হয়নি। তবে এখন এই জঙ্গলের ভিতরে ঢুকে মনে হলো চারপাশটা বড় বেশি অন্ধকার যেন। বড় বড় উঁচু গাছগুলো আকাশটাকে ঢেকে রেখেছে। দিনে মানেও এখানে আলো ঢোকে কিনা সন্দেহ। কাজ সেরে উঠতেই যাবে সুজয়, এমন সময় পিছনে একটা খচমচ শব্দ শুনে চমকে ঘুরে তাকালো সে। এ কি, গাছটা এত কাছে কি করে সরে এলো? এমন ঘাড়ের ওপর তো ছিল না সেটা। সামনে তাকালো আবার। লম্বা লম্বা ঝাঁকড়া মাথাওয়ালা গাছগুলো মিশমিশি অন্ধকারের দৈত্যের মতন লাগছে যেন। সুজয়ের মনে হলো গাছগুলো কি ক্রমশ ওর গা ঘেঁষে এগিয়ে আসছে। যখন সে পেট পরিষ্কার করতে ঢুকেছিল তখন গাছগুলো তো এত কাছাকাছি ছিল না। অন্ধকার হলেও আন্দাজে এইটুকু সে বুঝতেই পেরেছিল। ভয়ে ওর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা দিল। জঙ্গলের মধ্যেই কোথায় যেন একপাল শেয়াল হুক্কা হওয়া রব তুলেই আচমকা থেমে যায়। একটু আগেও শরীর শীতল করা একটা হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন চারপাশটা যেন বড্ড গুমোট লাগছে। সুজয় এবার এই বিভীষিকা থেকে পালাতে গেল, কিন্তু পিছনে ফিরে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা গাছের সারি দেখে হিম হয়ে এলো ওর বুকের রক্ত। এগুলো কি সত্যিই কাণ্ড ডালপালা পাতা সম্বলিত গাছ, নাকি রনপা নিয়ে দাঁড়িয়ে থাকা রঘু ডাকাতের সেই দল? রঘু ডাকাত মরে যাওয়ার বেশ কয়েক বছর পরেও লোকে এই পথ এড়িয়ে চলত। রাত বিরেতে তারা নাকি ডাকাত কালীর সিঁদুরে রাঙা খাঁড়া হাতে নিয়ে রঘু ডাকাতকে ঘুরতে দেখেছে। সুজয় কি তবে সেই রঘু ডাকাতের অশরীরীর কবলে পড়ল নাকি? নিজের মনেই এসব হিসেব নিকেশে যখন ব্যস্ত সুজয়, আচমকা একটা ধাতব শব্দ কানে এসে আঁচড়ে পড়ল তার। উৎকীর্ণ হয়ে সেই শব্দটা শোনার চেষ্টা করল সুজয়। কিছুক্ষণ শোনার পর সেই শব্দের উৎস বুঝতে পেরেই ভয়ে একেবারে স্থবির হয়ে গেল। ধাতব কোনো জিনিসকে পাথরে ঘষলে যে শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছে। লোকে তবে মিছে কথা কয় না, সত্যি এই জঙ্গলে। আর সময় নষ্ট করল না সুজয়। হাতের ঝোলা ওখানেই ফেলে রেখে ঊর্ধ্বশ্বাসে সে জঙ্গল থেকে বেরোবার পথ আন্দাজ করে দৌড় দিল। ঠিক কতক্ষণ যে সে দৌড়েছে তার খেয়াল নেই, কিন্তু যে পথেই দৌড়াক না কেন ঘুরে ফিরে সেই আগের জায়গাতে এসে উপস্থিত হচ্ছে। ইতিমধ্যে সেই শান দেওয়ার শব্দ বেড়ে উঠেছে আরো। কতগুলো রাতচরা পাখি বিকট স্বরে ডাকতে ডাকতে ঠিক ওর মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সুজয়ের মনে হলো পাখিগুলো আসলে ডাকছে না, ওরা আসলে সুজয়কে অভিশাপ দিচ্ছে, বলছে মর মর। নিত্যানন্দ ভৌমিকের বসত বাটিতে লোকের ঢল নেমেছে আজ।
বুড়ো বাচ্চা থেকে শুরু করে ঘরের মেয়ে মানুষরা অবধি আজ এখানে এসে উপস্থিত। কাছারি ঘরে চিন্তিত মুখে গালে হাত দিয়ে বসে রয়েছেন তিনি। তার পায়ের কাছে ঘোমটা দিয়ে বিষের সদ্য বিধবা স্ত্রী তার দুটো ছেলে মেয়েকে বুকে জড়িয়ে থম মেরে বসে আছে। তাহলে কর্তা এখন কি করা হবে আপনি কয়েন? এইভাবে তো চলতে পারে না কন। এইভাবে একের পর এক জোয়ান মধ্য যদি। প্রবীণ নিতাইয়ের কথা শুনে তার দিকে চোখ তুলে তাকান নিত্যানন্দবাবু। চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে আছে সুজয়ের বিধবা বউ এবং তার পরিবার। সেই দিনও তিনি নিশ্চুপ ছিলেন, আর আজও তার মুখে কোনো কথা নেই। গত অমাবস্যার পরের দিন ওই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা চোখে পড়ে বিধু গোয়ালার। প্রতিষ্ঠা না পাওয়া ওই মন্দিরে উঠবার ধপধপে সাদা সিঁড়িতে সুজয়ের কাটা মাথা এদিকেই মুখ করে বসানো রয়েছে। কেউ যেন নিপুণ হাতে এক কোপে ধর থেকে সেটাকে আলাদা করে মন্দিরের ওই সিঁড়িতে বসিয়ে দিয়ে গিয়েছে। সরু একটা রক্তের ধারা গড়িয়ে এসে ভিজিয়ে দিয়েছে শুকনো মাটিটাকে। তবে তার থেকে অদ্ভুত, সুজয়ের ওই কাটা মুন্ডুর কানে একটা রক্ত জবা ফুল গোঁজা ছিল। বিধু গোয়ালা সব ফেলে দিয়ে দৌড়ে এসেছিল জমিদার বাড়িতে। আলোর চেয়েও দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে পড়েছিল গাঁয়ে। নিত্য নৈমিত্তিক সমস্ত কাজ ফেলে সেদিন জমিদার মশাই ছুটে গিয়েছিল সেখানে। তার পাশে দাঁড়িয়ে মন্দিরের পুরোহিত ভট্টাচার্য মশাই বলেছিলেন, মা রুষ্ট হয়েছেন। আজ বেলা অবধি অমাবস্যা তিথি ছিল। ভেবেছিলাম মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করব, কিন্তু তার। গ্রামের লোক নিজেরা উৎসাহী হয়েই সুজয়ের শরীরের বাকিটা খুঁজতে গিয়েছিল। কিন্তু গ্রামের প্রতিটি কোণ খুঁজেও যখন কোথাও কিচ্ছু পাওয়া গেল না, তখন বাধ্য হয়ে কানে রক্ত জবা ফুল গোঁজা ওই মুন্ডুটাকে দাহ করতে হলো। কাঠের চিতার আগুনে যখন চড়চড় শব্দে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল সুজয়ের ঝাঁকড়া চুল, কানের লতি, চামড়া, তখনও ওর চোখ দুটি ছিল বিস্ফারিত। শেষ মুহূর্তে ডোমেরাও দুটো বন্ধ করতে পারেনি। এ পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে যেন সুজয় আঁশ মিটিয়ে দেখছিল প্রকৃতির রূপ। সেই ঘটনার পর ডাকাবুকু সব লেঠেলদের নিয়ে একটা পাহারা দেওয়ার দল তৈরি করেছিলেন নিত্যানন্দ। বিশে ছিল তাদের দলনেতা। এই 1 মাস গাঁ আবার তার শান্ত রূপে ফিরে গিয়েছিল। প্রাথমিকভাবে সুজয়ের মৃত্যুর জন্য হিংস্র কোনো জানোয়ারকে দায়ী করলেও সকলেই মনে মনে এটা বিশ্বাস করেই নিয়েছিল যে কোনো জন্তু এক কোপে এত নিপুণভাবে ধর থেকে মাথা আলাদা করতে পারে না। তবে এটা কার কাজ? নিত্যানন্দের লেঠেল বাহিনী 1 মাস পাহারা দেওয়ার পর আর তেমন কোনো খবর পাওয়া যায়নি। শান্ত গ্রামের নিস্তরঙ্গ জীবনে এই ঘটনা একসময় থিতিয়ে এলো। মানুষ যখন আবার পুরনো জীবনে ফিরে যাবে, ঠিক তখনই ঘটল আজকের ঘটনাটা। সুজয়ের মতো বিষের কাটা মাথাটা পাওয়া গেল মন্দিরের সিঁড়ির সামনে। সেই একই রকম বিস্ময়াভূত চোখ, নিপুণভাবে ধর থেকে আলাদা করে নেওয়া মাথা, আর তার কানের পাশে গোঁজা একটা রক্ত জবা ফুল। গাঁয়ের একপাল ছেলে সকাল হতে না হতেই চড়তে বেরিয়ে পড়ে। তেমনি একটা দলে ছিল বিশুর বছর 7 ছেলেটাও। সে হাঁপাতে হাঁপাতে এসে মাকে খবর দিয়েছে। তারপর 1-2 করে লোক জমা হয়েছে সেই কাঁটা মুন্ডুর পাশে। পাহারা থাকা সত্ত্বেও এরকম নৃশংস কাণ্ড দেখে তারা আর স্থির থাকতে পারেনি। সকলে মিলে চলে এসেছে দরবার করতে। এই দিনের বেলাতেও আজ আর কেউ সাহস করে বিশুর বাকি শরীরটা খুঁজতে বেরোয়নি। বিশুর বিধবা বউ পার্বতী ছেলে মেয়ে দুটোকে বুকে আগলে বসে আছে নিত্যানন্দবাবুর পায়ের কাছে। কর্তা, আপনি কিছু বলেন কর্তা? এরকম চলতে থাকলে যে বাপ পিতামোর ভিটে ছেড়ে
পৈতৃক পরাণটা বাঁচাতে গ্রাম ছেড়েই চলে যেতে হবে। নিত্যানন্দ লাল টকটকে দুই চোখ মেলে তাকালেন সমবেত গ্রামবাসীদের দিকে। কথাটা একা হরেন পারলেও এ কথা যে উপস্থিত সকলেরই অনুচ্চারিত মনের কথা, সেটা বুঝতে তার মতো প্রবীণ ব্যক্তির খুব একটা অসুবিধা হলো না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর এবার যেন ঘুম ভেঙে জেগে উঠলেন নিত্যানন্দ। একটা হুঙ্কার ছেড়ে ডাক দিলেন মরে যাওয়া বিশুর অন্যতম সাগরেদ মাধোকে। হাঁটু অবধি মালকোচা দিয়ে ধুতি পরা আদুর গায়ের মাধো তার সামনে এসে নত মস্তিষ্কে হাত জোর করে বলল, আজ্ঞা করেন কর্তা। বাকি শরীরটা খুঁজে এনে বাকি কাজ কর, তারপর খোঁজ লাগা আমার রাজত্বে থেকে কে এই কাজ করছে। যা। মাথা ঝুঁকিয়ে আবারও প্রণাম করে বাকিদের নিয়ে বেরিয়ে পড়ে মাধো। নিত্যানন্দর মাধোকে দেওয়া নির্দেশ শুনে সকলেই তার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে ধীরে ধীরে দরবার ফাঁকা করে দেয়। কয়েকজন বিধবা মহিলা প্রায় অচৈতন্য বিশুর পরিবারকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। দরবার ফাঁকা হয়ে এলে নিত্যানন্দ অন্দরমহলের দিকে পা বাড়াতে উদ্যত হন, কিন্তু নতুন মন্দিরের সেবায়েত ব্রজমোহন ভট্টাচার্যের হাতের ইশারায় তিনি এবং দিনহরি আবার নিজেদের আসন গ্রহণ করেন। তেজস্বী ঠাকুর মশাইয়ের নির্দেশ অমান্য করার মতো সাহস তারা দেখালেন না। এবার খরম পায়ে নামাবলীটি ঊর্ধ্বাঙ্গে আরো ভালো করে জড়িয়ে নিয়ে এগিয়ে এলেন ভট্টাচার্য মশাই। তারপর গম্ভীর মুখে বললেন, তোমার কি মনে হয় নিত্যানন্দ, এ কোনো পশুর কাজ? কোনো পশু এত নিপুণভাবে ধর থেকে মাথা আলাদা করতে পারে? তোমার সাধারণ বুদ্ধি দিয়ে বলো তো নিত্যানন্দ, কোনো পশু কাটা মাথার কানে ফুল গুঁজে তা মন্দিরের সামনে এনে বসে যেতে পারে? এরকম একটা আশঙ্কার কথা যে তাদের মাথায় আসেনি তা বললে ভুল হবে, কিন্তু এমন স্পষ্ট করে এই কথা কেউ আগে বলেনি বলেই এই সত্যের থেকে তারা যেন এক প্রকার মুখ ফিরিয়েছিলেন। আজ ঠাকুর মশাইয়ের এমন স্পষ্ট উক্তিতে তাদের শিঁড় দ্বারা বেয়ে যেন এক কুচে শীতল বরফ গড়িয়ে গেল। আপনি তবে কি আশঙ্কা করছেন ঠাকুর মশাই? এ নিশ্চয়ই কোনো অপদেবীর কাজ। অনেক দিন থেকেই হয়তো তার এই গায়ের ওপরে নজর ছিল। এখন মা সঠিক সময় পুজো না পেয়ে রুষ্ট হয়েছেন বলেই তার সাহস বেড়েছে। তাহলে এখন কি হবে ঠাকুর মশাই? পৈতৃক প্রাণটা কি এভাবেই? চিন্তিত মুখে নিত্যানন্দের দিকে ফিরে বললেন, হ্যাঁ, দেখো, তোমার অনুমতি না নিয়েই আমি একটি কাজ করেছি। আমার এক গুরু ভাইকে পত্র লিখে আমি এখানকার কথা জানিয়েছি। পারলে একমাত্র সেই পারবে এই সমস্যার সমাধান করতে। অন্ধকারে যেন আশার আলো দেখতে পেলেন নিত্যানন্দ। তিনি কি ঠাকুর মশাই? কবে আসবেন? আমি তাকে আনতে তবে গরুর গাড়ি পাঠিয়ে দেব। দাঁড়াও নিত্যানন্দ, এত উতলা হয়েও না। আমি পত্র লিখেছি ঠিকই, কিন্তু তার কাছে যেই পত্র পৌঁছবে তার কোনো নিশ্চয়তা নেই। সংসার ছাড়া মানুষ তো, কখন কোথায় থাকে তার ঠিক নেই। তুমি বরং পাহারা বাড়িয়ে দাও, আর মন্দিরের পাশে একজন লেঠেলকে থাকতে বলো এবার থেকে। আচ্ছা, আমি এবার যাই, এখনো স্নান আহ্নিক সারা হয়নি। খড়মে শব্দ তুলে দরবার ছেড়ে বেরিয়ে গেলেন ঠাকুরমশাই। আড়াল থেকে এতক্ষণ উকি মারতে থাকা একটা নারী মুখ সকলের অলক্ষ্যে সরে গেল। বলি, এসব কি হচ্ছে আমায় একটু বুঝিয়ে কইবে? গায়ে দুটো জোয়ার মধ্যে এইভাবে মরে গেল, গায়ের লোক ভয়ে কাঁপছে, আর তুমি তুমি নিজের নোয়াপাতি ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে আলবোলার নলে তামুক খাচ্ছ। গিন্নির ঝাঁঝালো মন্তব্য শুনে তেড়ে ওঠেন নিত্যানন্দ। তা আমাকে কি করতে কইছ? লিটেলদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি গাঁ পাহারা দিলে শান্তি হবে তোমার? সারাদিনের মধ্যে এইটুকুই তার শান্তির সময়, কিন্তু পরপর যা ঘটে চলেছে তাতে শান্ত আর থাকতে পারছেন কই। তার মধ্যে আবার গিন্নি যদি এমন ঠেস দিয়ে কথা বলে তবে তো মেজাজ বিগড়াবেই। মোলো যা, সেসব কথা আমি কখন কইলুম?
খবরদার কইছি, খবরদার, কিন্তু আমার মুখে একদম কথা বসাবে না। আমি কইছিলুম ঠাউর মশাই যারে খবর দিয়েছেন তিনি যতদিন না আসেন ততদিন তুমি তাকে বলো না একটা যোগ্য টোগ্য কিছু করতে, তাতে যদি দোষ কাটে। আড়াল থেকে তার মানে সবই শুনেছ, কিন্তু যোগ্য করলেই যদি সব সমস্যার সমাধান হতো তবে তিনি কি আর করতেন না? ঠাকুর মশাই তো বললেন তার ওই গুরু ভাইটি নাকি পারবেন। যাকে তুমি এসব নিয়ে আর ভেবো না, এসো শুবে এসো। রাত তখন বেশ গভীর। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠে প্রহর শেষের ঘোষণা করল বোধ হয়। আচমকা ঘুমটা ভেঙে গেল কমলার। মাথার কাছের জানলাটা দিয়ে ফুরফুরে হাওয়া বইছে, ভারী পর্দাটা কেঁপে কেঁপে উঠছে, তাতে বেশ শীত শীত লাগছে। আজ ঘুমোবার আগে জানলাটা বন্ধ করতে ভুলে গেছেন বোধ হয়। অগত্যা আঁচলটা কাঁধে ফেলে পালঙ্ক ছেড়ে উঠে পড়লেন কমলা। জানলা বন্ধ না করলে বুকে সর্দি বসে যাবে, তার তো আবার ছোট থেকে ঠান্ডার ব্যামো। পর্দাটা সরিয়ে পাল্লায় হাত রাখলেন কমলা। পরিষ্কার ঝকঝকে আকাশে নখের মতো এক ফালি চাঁদ রয়েছে। জানলাটা বন্ধ করতে গিয়েও একবার থমকে গেলেন তিনি। জানলা দিয়ে দেখা যায় একটা ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে আকাশের দিকে উঠছে। তাদের এই জানলা দিয়ে আবছাভাবে শ্মশানটা দেখা যায়। 3টে গাঁয়ের এই একটি মাত্র শ্মশান। বিশেকে তো সকালেই পোড়ানো হয়ে গেছে, তাহলে এখন আবার ধোঁয়া কিসের? কে জানে আজ কোন গাঁয়ে আবার কার কপাল পুড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে পাল্লাগুলো বন্ধ করে পালঙ্কে উঠে বসলেন কমলা। অচিরেই নিদ্রা দেবী তাকে নিজের কোলে টেনে নিলেন। ধিকি ধিকি করে জ্বলতে থাকা ধুনির আগুনে কি একটা গুঁড়ো ছুড়ে দিল সে। দপ করে জ্বলে উঠল আগুনটা। রক্তাম্বর পরিহিত সেই মানুষটার চোখও জ্বলে উঠল দপ করে। তার উল্টো দিকে হাত জোর করে বসে আছে মালতী। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করে তারপর সে তাকালো মালতীর দিকে। বল রে মা, কি হয়েছে তোর? এমন উতলা দেখাচ্ছে কেন তোকে? আমি যে আর পারছি না বাবা, আর কতদিন এসব চালাতে হবে? প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে আমি নিজের পেটের ছেলেকে বলি দিয়েছি, দুটো মানুষকে ওই ডাকাতে কালির পায়ে বলি দিয়েছি, কিন্তু কিন্তু তাও আমার বুকের আগুন নিভছে না কেন বাবা? শান্ত হ মা, শান্ত হ। তুই যদি এত সহজেই ভেঙে পড়িস তবে তোর সাথে, তোর দাদার সাথে, আমার সাথে যারা অন্যায়টা করলো তাদের শাস্তি দিবি কি করে মা? কি করে? এই তো সবে শুরু রে মা, এই তো সবে শুরু। এই কাজে আরো আরো অনেক ধৈর্য লাগবে রে মা। মালতীর মাথায় স্নেহের হাত রাখলেন দিনহরি বসাক। দিনের বেলা জমিদারের পায়ের কাছে বসে থাকা সরল দিনহরির সাথে রক্তাম্বর পরিহিত এই দিনহরিকে মেলানো যায় না। সংসারে থাকার মতো মালতীর একমাত্র দাদা ছিল মধু ডাকাত। যখন তাকে মেরে ফেলা হয় তখন নিঃসন্তান এই বসাক দম্পতি তাকে বুকে টেনে নিয়েছিলেন, কিন্তু সর্বসমক্ষে এ কথা স্বীকার করবার মতো সাহস তাদের ছিল না। সেই কারণেই এই অরক্ষণীয়া তার পালিতা কন্যা মালতীর ওপর গাঁয়ের লোক কম অত্যাচার করেনি। তবু তার সুরক্ষার কথা ভেবে তারা মুখ খুলতে পারেননি। কিন্তু যেদিন গাঁয়ের লোক নিত্যানন্দের মদতে একজোট হয়ে মালতীকে গাঁ ছাড়া করতে প্রতিজ্ঞাবদ্ধ হল, সেদিন আর চুপ করে থাকতে পারেননি দিনহরি বসাকের স্ত্রী। ফলস্বরূপ 1 মাস পর অসুস্থ হয়ে তিনি প্রায় বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন।
গায়ের একমাত্র কবিরাজ সে রোগীকে দেখার আগেই হাত তুলে দিয়েছিল। তবে সেটা যে নিত্যানন্দের মদতেই, এই কথা বোঝা এমন কিছু কঠিন নয়। দিনহরি তান্ত্রিক বংশের সন্তান। 30 বছর বয়সে তার ঠাকুরদা সংসার ত্যাগ করেছিলেন সাধনার জন্য। বাকি জীবনটা ওই শ্মশানেই কাটিয়েছেন তিনি। বাবা সংসার ত্যাগ না করলেও তাকে তন্ত্র চর্চা করতে দেখে এসেছেন দিনহরি। তাই দিনহরিও শৈশবে শিক্ষা পেয়েছিলেন ভালোই, কিন্তু তিনি মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে কখনো শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে তন্ত্র সাধনা তিনি করবেন না। কিন্তু মালতীর প্রতি হওয়া অন্যায়ের প্রতিকার করতে, নিজের স্ত্রীর অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি বিগত 1 বছর ধরে শুরু করেছেন এই ডাকাত কালীকে জাগানোর প্রক্রিয়া। 1 বছর ধরে প্রতি অমাবস্যায় নিজের রক্ত আহুতি দিয়ে তিনি মায়ের মধ্যে তৃষ্ণা জাগিয়ে তুলেছেন। এরপর মালতী নিজের সন্তানকে বলি দিয়ে সম্পূর্ণরূপে জাগিয়ে তুলেছে তার খিদে। গত অমাবস্যায় বিশুকে যখন হাড়ি কাঠে দেওয়া হচ্ছিল, প্রদীপের আলোয় তিনি দেখেছিলেন মায়ের মুখে তৃপ্তির হাসি। কিন্তু মালতী যদি নরম হয়ে যায়, এভাবে ভেঙে পড়ে, তবে কিভাবে হবে কার্যসিদ্ধি? না না, মালতীকে বোঝাতে হবে, ওর মনে প্রতিহিংসার আগুন আবারও জ্বালিয়ে দিতে হবে। ঠাকুর মশাই বলেছেন এই নাকি কোনো অপদেবতার কাজ। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে দিনহরির। মনে মনে বোধহয় তিনি ভাবছেন, মানুষের মনের অন্ধকার দিকগুলোর চেয়ে বড় অপদেবতা আর কিছু নেই। ওদিকে নিজের মনের মধ্যে চেপে রাখা গোপন কথাগুলো বলতে পেরে এবার অনেক হালকা লাগছে মালতীর। তবে একটা ব্যাপারে তার খটকা যাচ্ছে না। বাবা বলেছিলেন, যারা যারা মালতীর সাথে অন্যায় করেছে, যারা রাতের আঁধারে ভোগ করেছে ওর শরীর আর দিনের আলোয় ওর ছায়া দেখে থুতু ফেলেছে, তাদের সকলকে শাস্তি দেবেন উনি। এখন মালতীর ভয়, নয়নকেও বাবা যদি তাদের দলে ফেলে। নয়ন তো বাকিদের মতো নয়, সে যে সত্যিই ভালোবেসেছিল মালতীকে, ছেলের দায়িত্বও নিতে চেয়েছিল। মালতীই তো তাকে বারবার ফিরিয়ে দেয়। তবে মালতী এখন সে কথা বাবাকে বলতেই দপ করে জ্বলে ওঠেন দিনহরি। এসব চিনতে ভুলেও মনে ঠাই দিবি না রে মালতী, একদম দুর্বল হবি নে, একদম নয়। ভুলে যাস না, নয়নের বাপ যখন তোর দাদারে ধরিয়ে দিল, তখন কিন্তু সে একটি কথাও কয়নি। তোর দাদা ডাকাত ছিল ঠিকই, কিন্তু সে তো এই গায়ের কোনো ক্ষতি করেনি বল। হ্যাঁ, তবে কিসের জন্য নিত্যানন্দ এমনটা করলে? লোভ, বুঝলি, লোভ। ফিরিঙ্গিদের চোখে ভালো হওয়ার লোভ তাকে পেয়ে বসেছিল। নয়ন কি এসবের কিছুই জানতো না নাকি? হ্যাঁ, সব জানতো, সব জেনেও শালা সুপ মেরেছিল। আর সে যদি তোকে এতই ভালোবাসে, তবে সে তার বাপের সামনে স্বীকার যায় না কেন? হ্যাঁ, স্বীকার যায় না? শোন মালতী, সেও আলাদা কিছু নয়, সেও সবার মতোই। বাবার কথাগুলি মালতীর মনের চিন্তাভাবনাকে আরো জটিল করে তোলে। তার মনে হয়, সত্যিই তো বাবা ভুল তো কিছু বলেনি। নয়ন যদি তাকে ভালোবেসেই থাকে, তবে কেন তাকে সকলের সামনে দাঁড় করিয়ে সে স্বীকার করেনি? কেনই বা সেদিন অন্তঃসত্ত্বা মালতীকে গা ছেড়ে যেতে দিয়েছিল সে? মালতী আবার নিজেকে সংযত করে। বাবা তার মানে ঠিকই বলেছে, নয়নও বাকি সকলের মতোই, আলাদা কিছু নয় সে। খাগের কলমের মাথাটা মুখে দিয়ে চিবোতে চিবোতে অন্যমনস্কভাবেই নয়ন কাছারির জানলা দিয়ে একটা প্রায় ন্যাড়া হয়ে যাওয়া গাছের দিকে চেয়েছিল। আগে সে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে তাস খেলে দিন কাটাতো, কিন্তু মাস কয়েক হলো
তাকে কাছারিতে বসে জমিদারির কাজ দেখতে হচ্ছে। বর্দা বর্ধমানের জমিদারিটা ওইখানে থেকেই দেখাশোনা করেন বলে বাবা মশাই এই গাঁয়ের দায়িত্ব দিয়েছেন তাকে। প্রায় মাসখানিক হয়ে গেল মালতী আর তার সদ্যজাত ছেলের কোনো খোঁজ পায়নি নয়ন। গা থেকে যখন তাকে বের করে দেওয়া হয় তখন নয়নই তাকে জঙ্গলের মধ্যে ওই কুঁড়ে ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। বাবা মশাইয়ের ভয়ে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব হয়নি তার পক্ষে। তারপর মাঝে গ্রামে ওই কালী মন্দির স্থাপনের কাজে সে ব্যস্ত হয়ে পড়েছিল, তাই মালতী এবং তার ছেলের কোনো খোঁজ নিতে সে পারেনি। তারপর একদিন যখন ওই কুঁড়েতে সে গেল তখন ওখানে মালতী কিংবা তার ছেলের কোনো চিহ্নই খুঁজে পায়নি সে। ভারী অবাক হয়েছিল নয়ন। ওই একরত্তি ছেলেকে নিয়ে কোথায় গেল মালতী? দু একবার সে বলতো বটে যে কাশিতে তার নাকি মাসি থাকে, ছেলেকে নিয়ে কি সেখানেই চলে গেল সে? তা একবার নয়নকে মুখ ফুটে বলতে তো পারত, সেই সমস্ত ব্যবস্থা করে দিত না হয়। এভাবে একা একা যাওয়ার কি খুব দরকার ছিল? কদিন ধরে নয়ন এসবই ভেবে চলেছে, তবে তার বোধহয় আরও আগে ভাবা উচিত ছিল। এখন তো সবই তার হাতের বাইরে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বেজার মুখে ক্ষীরোর খাতায় মন দেয় নয়ন। পেন নাম হইকর্তা, এটা কি জমিদার নিত্যানন্দ ভৌমিকের কাছারি? তাকে একবার এর তেলা দেওয়া যায় কি? অত্যন্ত বিনয়ী একটা স্বর শুনে মাথা তুলে তাকায় নয়ন। দেখে সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে আধময়লা ধুতি ও মলিন ফতুয়া পরিহিত একজন ব্যক্তি। বিগলিত মুখের মানুষটিকে দেখে নয়নের ভ্রু কুঁচকে ওঠে। দেখে তো মনে হচ্ছে নতুন আগন্তুক। এই গায়ে তো আগে কখনো দেখেনি তাকে নয়ন। অনেক কষ্টে সে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলে, তাকে কেন প্রয়োজন সেটা না জানালে তো তাকে আমি ডাকতে পারি না। আপনি কে? কোথা থেকে আসছেন? আগে সেসব আমি তার কাছেই পেশ করব, আপনি দয়া করে একটিবার তাকে ডেকে পাঠান। বেশ, তবে আপনি এখানেই অপেক্ষা করুন। যে কেউ এসে তাকে ডেকে দিতে বললেই তো ভেতরের বাড়িতে এত্তেলা পাঠানো যায় না। অবস্থার গুরুত্ব বুঝে আমাকে বিচার করতে হয়। আপনি যখন আমায় কিছু জানাবেন না তো এখানেই অপেক্ষা করুন। নয়নের গলার স্পষ্ট বিরক্তি বুঝতে পেরেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন আগন্তুক। কাঁধের ঝোলাটা নামিয়ে রেখে ফরাসের একপাশে বসে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ পর বাবা মশাই আর ঠাকুর মশাইয়ের গলা কানে আসে নয়নের। আজকাল দুজনে সর্বক্ষণ কি এক যেন আলোচনায় ব্যস্ত থাকেন। তাদের গলা পেয়েই নয়ন এবার আগন্তুকের দিকে তাকিয়ে বলে, ওই যে বাবা মশাই আসছেন। আগন্তুক ধীরে সুস্থে মেঝে থেকে উঠে দাঁড়ায়। ভিতর বাড়িতে আজ ব্রজমোহনের সাথে এক গোপন আলোচনায় বসেছিলেন নিত্যানন্দ। সেই আলোচনার রেশ ধরেই ওনারা এসে উপস্থিত হন কাছারিতে। আগন্তুককে দেখেই ব্রজমোহনের কথা থেমে যায়। তিনি এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে হাসি। এগিয়ে এসে আগন্তুককে বুকে জড়িয়ে ধরে বলেন, আরে গোলক, তুমি যে আমার পত্র পাবে এ আশা আমার ছিল না বললেই চলে। তুমি এসে গেছো, এইবার এই গাকে তুমি বাঁচিয়ে তোলো গোলক। ব্রজমোহনের এমন ব্যবহারে নয়ন ও নিত্যানন্দ অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। তাদের জিজ্ঞাসু দৃষ্টির মুখে পড়ে ব্রজমোহন এবার আগন্তুকের সাথে নিত্যানন্দের পরিচয় করিয়ে দিলেন। ওই নিত্যানন্দ, আমি তোমাকে এরই কথা বলেছিলাম। আমার গুরু ভাই গোলক বিহারী ভট্টাচার্য, গুরু গৃহে ওকে উদ্দেশ্য করেই পত্রটা লিখেছিলাম আমি, কিন্তু ভাবতে পারিনি যে এই পত্র ওর হাতে যাবে। আসলে সংসার ছাড়া মানুষ তো কখন কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। তা তুমি কি সম্প্রতি গুরু গৃহেই অবস্থান করছিলে গোলক বিহারী? শেষের কথাটা ব্রজমোহন গোলক বিহারীকে উদ্দেশ্য করে বলেন। গুরু ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে তিনি বলেন, হ্যাঁ, তুমি তো জানো গুরুদেবের ছোট কন্যাটি আমাকে তার দাদা পাঠিয়েছিল।
সম্প্রতি তার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান ছিল। এর আগে যখন গিয়েছিলাম তখনই তাকে কথা দিয়েছিলাম তার ছেলের অন্নপ্রাশনে আসব। সময় হিসেব করে তাই গুরুগৃহেই ফিরে গিয়েছিলাম। আপনি যে আসবেন এই কথাটা পত্র লিখে একবার জানাতে পারতেন তো ঠাকুরমশাই। নিত্যানন্দ বিনয় বিগলিত মুখে বলেন, আমি তবে একটা গরুর গাড়ি পাঠিয়ে দিতাম। আপনি এখানে আমাদের জন্য অপেক্ষা না করে ভিতর বাড়িতে একবার এতলা পাঠাতে বললেন না কেন? বাবা মশের কথা শুনে নয়ন মনে মনে প্রমাদ গোনে। এতক্ষণে সে বুঝে গিয়েছে এই আগন্তুক কোনো সাধারণ মানুষ নন। এখন যদি উনি বলে দেন যে নয়নকে বারবার অনুরোধ করার পরেও সে ভিতর বাড়িতে খবর পাঠায়নি, তাহলে আর রক্ষে নেই। 2 সন্তানের বাবা হয়ে এই বয়সেও নয়নকে ভৎসনা সহ্য করতে হবে। তার এসব চিন্তার মাঝখানেই একবার গোলক বিহারীর সাথে তার চোখাচোখি হয়। সে দেখে গোলক বিহারীর চোখের তারায় একটা হাসি ঝিলিক খাচ্ছে। পরদিন সকালে ব্রজমোহনের সাথে কালী মন্দিরের সামনে এসে দাঁড়ান গোলক বিহারী। না হে ব্রজমোহন, এ কোনো বন্য জন্তু বা অপদেবীর কাজ নয় হে, কোনো সূক্ষ্ম মস্তিষ্কের মানুষ এই কাজ করছে। মানুষ? অর্থাৎ তুমি বলছো কোনো মানুষ এইভাবে জোয়ান পুরুষগুলোকে বলি দিচ্ছে? কিন্তু কেন? কেন সেটা তো সেই বলতে পারে, আর মা জানে। আগের দিন রাতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জেনেছেন তিনি। সেই থেকেই তার কপালে 2 ভাঁজ পড়েছে। কি একটা হিসেব যেন তার মিলছে না। না, তুমি এটা কেমন করে বলছো যে কাজ কোনো মানুষের? কেউ তাদের বলি দিচ্ছে, এই ব্যাপারে তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? তুমি যদি একটু ভেবে দেখো তবে তুমিও বুঝতে পারবে। এই যে নিখুঁতভাবে ধর থেকে মাথাগুলোকে আলাদা করা হয়েছে, কানের রক্ত জবার ফুল গুঁজা, কপালে সিঁদুরের টিপ, এসব দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে কোনো মানুষের কাজ। কোনো ভয়ঙ্কর কিছুকে জাগানোর উদ্দেশ্যে কেউ এমন করছে। হয়তো ব্যক্তিগত কোনো প্রতিশোধ চরিতার্থ করার জন্যই এই কাজ, কে বলতে পারে। গোলক বিহারীর কথার যুক্তি শুনে চুপ করে যান ব্রজমোহন। মন্দিরের চারপাশ ঘুরে তিনি মুখে বার 2 হুঁ শব্দ করে জমিদার বাড়ির দিকে হাঁটা লাগান। দ্বীপ্রাহরিক মধ্যাহ্ন ভোজনের পর তিনি একাই গ্রাম ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। নিত্যানন্দ ওনার সাথে একজন লেঠেল দিতে চাইলে তিনি হেসে বলেন, আমার প্রাণ সংশয়ের ভয় করবেন না, মা সর্বদা আমার সাথে আছে। খুব বেশি বড় নয় গ্রামটা। পায়ে হেঁটেই দেখে ফেললেন চণ্ডীমণ্ডপ, রাধা গোবিন্দের মন্দির, পানীয় জলের জন্য খনন করা কাকচক্ষু জলের দিঘি, সমস্তটা দেখা সারা হলে গোলক বিহারী গাঁয়ের একজনকে জিজ্ঞেস করে শ্মশানের দিকে এগিয়ে গেলেন। নতুন কোনো গ্রামে গেলে শত ব্যস্ততার মধ্যেও তিনি শ্মশান ঘুরে আসতে ভোলেন না। দীর্ঘদিন শ্মশানকালীর সাধনার জন্যেই তার এমন টান তৈরি হয়েছেন বলে মনে করেন তিনি। ছোট গাঁয়ের শ্মশান, আকারেও তাই বেশ ছোট। একপাশে একটা কুঁড়ে ঘরের বাইরে 2 ডোমকে দেখতে পেলেন তিনি। একটু দূরেই একটা নদী তীর তীর করে বয়ে চলেছে। না, যেমনটা আশা করেছিলেন তেমন কোনো সাধু বা তান্ত্রিকের দেখা পেলেন না। মনে মনে তিনি একবার হয়তো ভেবেছিলেন কোনো সাধু বা তান্ত্রিক নিজেদের ক্ষমতার লোভে এভাবে একের পর এক মানুষ বলি দিচ্ছে। এখন দেখছেন ব্যাপারটা তা নয়। তিনি আবারও ফেরার পথ ধরলেন, তবে বারবার তার মনে হতে লাগলো কেউ যেন তার উপরে নজর রাখছে। যদিও 2 পিছনে ফিরেও তিনি কাউকে দেখতে পেলেন না। আচ্ছা জমিদার মশাই, ওই কালী মন্দিরের পেছনে একটা জঙ্গল মতো দেখলাম, সেটা তো আপনার জমিদারেরই অংশ। তা সেখানে পরিষ্কার করে চাষাবাদ শুরু করেন না কেন? গোলক বিহারী স্পষ্ট দেখলেন জঙ্গলের কথা শুনেই নিত্যানন্দর চোখে মুখে কেমন ভয় খেলে গেল। জঙ্গল যে মধু ডাকাতের আস্তানা ঠাকুর মশাই।
আজ থেকে 1 যুগ আগে সে মরে গিয়েছে, কিন্তু এখনো নাকি অনেকেই তাকে দেখে। বলে ডাকাতকালীর খাঁড়া নিয়ে সে নাকি এখনো বলি খুঁজে বেড়ায়। ও জঙ্গলটা তাই যেমনকার ছিল তেমনই পড়ে আছে। গোলক বিহারী আর প্রশ্ন করলেন না, গম্ভীর মুখে বসে রইলেন ওখানেই। রাতে খাওয়া দাওয়ার পর তিনি এক অদ্ভুত ইচ্ছের কথা প্রকাশ করলেন। ওই ভয়ঙ্কর জঙ্গলে তিনি নাকি আজ একাই যাবেন। নিত্যানন্দ এবং ব্রজমোহন বেশ কয়েকবার আপত্তি জানিয়েও কোনো সুফল পাননি। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হাতে একটা লণ্ঠন নিয়ে গোলক বিহারী একাই জঙ্গলে প্রবেশ করছেন। অতিথি মানুষটাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে মন চায়নি নিত্যানন্দর। তাই তার নির্দেশে মাধব নিজের উপস্থিতি লুকিয়ে গোলক বিহারীর পশ্চাতে তাকে অনুসরণ করে। দিনহরি 2 দিন ধরে বেশ অশান্তিতেই দিন কাটাচ্ছেন। সব ঠিকঠাকই তো চলছিল, আর একটা বলি দিতে পারলেই তিনি কিছু ক্ষমতা লাভ করতেন, সাথে মায়ের খিদেও সম্পূর্ণরূপে জাগ্রত হতো। তারপর এই গ্রামকে করাল বদনের গ্রাসের মুখে ফেলে তিনি নিজের মেয়ের হাত ধরে গ্রাম ছাড়তেন। কিন্তু এর মধ্যে আবার কোথা থেকে এসে হাজির হলো ঠাকুর মশাইয়ের ওই গুরু ভাই। লোকটার সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। চোখের দিকে তাকালে যেন মনে হয় বুকের অন্তঃস্থল অবধি পড়ে নেবেন। আড়াল থেকে তার কথাবার্তা শুনেছেন দিনহরি। অত্যন্ত বুদ্ধিমান লোক তিনি। ঠিক কী উদ্দেশ্যে এই মানুষগুলো মরছে তা পুরোটা বুঝতে না পারলেও আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই। সবচেয়ে বড় কথা, গোলক বিহারী তারই মতো কালী সাধক। এখন যদি সে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে করাল বদনে কাঁচা খাগি মায়ের চিন্ময় রূপের পুজো শুরু করে দেয়, তবে তাদের এতদিনের সাধনা, এতদিনের আশা মুহূর্তে সব নষ্ট হয়ে যাবে। আজ রাতের শেষ প্রহরে অমাবস্যা লাগবে। সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখন মাকে ভোগ দিতে হবে। কিন্তু অত রাতে কোনো জোয়ান পুরুষকে জঙ্গলে টেনে আনবে কি করে? বিশেষত গত 2টো ঘটনার পর সকলেই মাত্রা অতিরিক্ত সাবধান হয়ে গিয়েছে। পৈতৃক প্রাণ কি আর সাত করে খোয়াতে চায়? অনেক ভেবে চিনতে দিনহরি একটা উপায় বের করলেন। এমন সময় মালতী তার পায়ের কাছে ফলাহার এনে রাখল। অমাবস্যার পুজোর দিন বলি দেওয়ার আগে পাক করা খাবার খেতে হয়। মালতীর মুখের দিকে চেয়ে একটা অর্থপূর্ণ হাসি হেসে তিনি খাবারে মনোনিবেশ করলেন। তারপর বললেন, একখানা ছোট ডাব জোগাড় করে এনে দিতে পারবি মা? প্রায় 3 মানুষ সমান উঁচু ডাকাত কালীর দিকে তাকিয়ে একবারের জন্য হলেও বুকটা কেঁপে উঠল গোলক বিহারীর। দেবী এখানে করাল বদনী। হ্যারিকেনের স্বল্প আলোয় তার বড় চোখ, টকটকে লাল জিভ দেখে গোলক বিহারীর মুখে একটা হাসি ফুটল। সমস্ত জায়গাটা কেমন একটা সোঁদা আর বুনো গন্ধে ভরে আছে। বুক ভরে বার কতক নিঃশ্বাস নিলেন তিনি। তারপর আবার হ্যারিকেনটা উঁচু করে তাকালেন দেবী মূর্তির দিকে। ওই তো দেবীর চোখে চিকচিক করছে লোভ। হ্যারিকেনের আলো চারপাশে ঘুরিয়ে দেখলেন ইতিউতি ছড়ানো রয়েছে টুকরো টুকরো হাড়। ওই যে লম্বা ওই হাড়টা, ওটা তো কোনো পশুর হাড় বলে মনে হচ্ছে না। ওটা মানুষের উরুর হাড়। এই হাড় মানব শরীরের সবচেয়ে বড় হাড়, তাই সেটা চিনতে গোলক বিহারীর খুব একটা সমস্যা হলো না। তিনি আবার তাকালেন দেবীর দিকে। তার মুখের হাসিটা যেন আগের থেকে আরো চওড়া হয়েছে। চারপাশটা বড্ড গুমোট লাগছে। হ্যাঁ, যা ভেবেছিলেন ঠিক তাই। মায়া মায়া দেখাতে শুরু করেছে দেবী। হঠাৎ করেই চারিদিকের গাছের সংখ্যা
বেড়ে গিয়েছে আরও। এমন সময় গোলক বিহারী লক্ষ্য করলেন দেবী মূর্তির উল্টো দিক থেকে কতগুলি চোখ অন্ধকারে জ্বলছে, যেন শিকারের সন্ধান পেয়েছে তারা। জঙ্গলের ঠিক এই স্থানে আসতে গোলক বিহারীকে ঠিক কত যে বাধা পেরোতে হয়েছে তার ইয়ত্তা নেই। সে চেষ্টা করেছিল ভুলো দিয়ে তার পথ ভুলিয়ে দিতে। বারবার একই পথ দিয়ে গোলক বিহারী যেন ঘুরতে ঘুরতে অবশেষে ক্লান্ত হয়ে পড়েন। আর সেই সুযোগ নিয়েই করাল বদনে তৃষ্ণা মেটাবে তার। বোধহয় এর আগে দুই হতভাগ্যকে এভাবেই নিজের জালে ফাঁসিয়েছিল বেটি। সবটা বুঝতে পেরে গোলক বিহারী আচমকা হো হো করে হেসে উঠলেন। তার হাসির দমক গোটা জঙ্গলে ছড়িয়ে পড়তে লাগলো। অদূরে অপেক্ষাকৃত বন্য জন্তুগুলোর রাগী গলার স্বর কানে আসলো মাধর। ঠাকুর মশাইকে নজর রাখতে রাখতে সেও আজ নিজের জীবন তুচ্ছ করে এই জঙ্গলে প্রবেশ করেছে। হঠাৎ সে শুনল ঠাকুরমশাই হাসি থামিয়ে বলে উঠলেন, যতই যাই কর, আমাকে ভয় দেখাতে পারবি না রে বেটি। যে তোকে জাগিয়েছে সে যেমন শাক্ত, আমিও তেমনি দীর্ঘ 12টা বছর সাধনা করেছি। আমি জানি কিভাবে তোর খিদে পুরোপুরি মিটিয়ে তোকে মাতৃরূপে বন্দনা করা যায়। রোসো রোসো। দৃঢ় সংকল্পবদ্ধ হলেন গোলক বিহারী। ঠিক করলেন আজ রাতেই সামান্য উপাচারে মন্দিরের দক্ষিণা কালীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। পিছনে ঘুরে তিনি মাধোকে উদ্দেশ্য করে বললেন, মাধো, চলো আমার সাথে, কটা জিনিস লাগবে। গাছের আড়াল থেকে সরে এসে মাধো অপরাধী মুখে তার সামনে দাঁড়ায়। জোর করে চোখটা টেনে খুলে রেখেছে সে। অন্যদিন তার এতটা ঘুম পায় না, আজ যেন কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। গোলক বিহারী কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি হেসে বলেন, কি হে, ঘুম পাচ্ছে নাকি? না না, ঠিক আছে, আমি রাগ করিনি। তুমি তোমার কর্তব্য করেছ, এখন চলো। জঙ্গল থেকে বেরোনোর জন্য উদ্যত হন তারা। আর বেশি সময় এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। করাল বদনী কাঁচা খাগি একটু একটু করে জাগছে। সারা গ্রাম এখন ঘুমে কাদা। এমনকি জমিদারের যে সমস্ত লেঠেলগুলো রাত জেগে পাহারা দেয়, তারাও এখন পথের ধারে কোনো গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘুমোচ্ছে। মনে মনে একচোট হেসে নিলেন দিনহরি। হবে না, তিনি যে নিদুলি মন্ত্র পড়ে দিয়েছেন, এছাড়া আর কোনো উপায় ছিল না যে এবার সকলের ঘরে ঘরে গিয়ে পুরুষদের নাম ধরে ডাক দেবেন। তার ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এলে ভালো, নয়তো ঘরের সব কটাকে নিশির ডাক দিয়ে মেরে ফেলে তারপর ওই পুরুষটাকে বের করে আনবেন। তিনি মনে মনে ভাবলেন, শুরুটা না হয় জমিদার বাড়ি থেকেই হোক। তাই দোতলার জানলাটার নিচে গিয়ে ফ্যাসফেসে ভারী গলায় দিনহরি ডাক দিলেন, জমিদার মশাই, ও জমিদার মশাই, জমিদার মশাই। না, কোনো সাড়া নেই। প্রথমবারেই ব্যর্থ হয়ে অবশ্য দিনহরির উৎসাহে কোনো ভাঁটা পড়ল না। তিনি আবার প্রবল উদ্যমে অন্য একজনকে ডাকলেন, ছোট খোকা, ও ছোট খোকা, ছোট খোকা। ডাক্তার সম্পূর্ণ করতে পারলেন না দিনহরি। পেছন থেকে সে এসে যেন তার মুখটা প্রবলভাবে চেপে ধরেছে। দেখতে নাদোষ নদোষ হলেও দিনহরির শরীরে যে শক্তির অভাব নেই সেটা ভালো করে বুঝতে পারলেন গোলক বিহারী। গোলক বিহারী তাকে জাপটে ধরে পিছনে তাকিয়ে বারবার দেখতে লাগলেন মাধু কত দূর। একা আর এই পুরুষের সাথে পেরে উঠছেন না তিনি। একসময় তার হাতের সামান্যতম শিথিলতার সুযোগ নিয়ে তার হাত ছাড়িয়ে দিনহরি ছুটে বেরিয়ে গেলেন। দিনহরির ধাক্কায় ধুলোর মধ্যে ছিটকে পড়ল গোলক বিহারী। হতভম্ব ভাবটা কাটিয়ে তিনিও ছুটলেন দিনহরির পিছনে।
অনভ্যাসের শরীরে হাঁপ ধরে যাচ্ছে তার। ছুটতে ছুটতে দেখলেন পথের এক পাশে পড়ে রয়েছে মাধো। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। তিনি মাধোর কাছে বসে পড়লেন। তারপর দুটো আঙুল মাধোর নাকের কাছে নিয়ে যেতেই নিশ্চিন্ত হলেন খানিকটা। মরেনি মাধো, ঘুমিয়ে পড়েছে মাত্র। উঠে পড়লেন গোলক বিহারী। আর সময় নষ্ট করলে তাকে চলবে না। এদিকে তার হাত থেকে বাঁচতে দিনহরি জঙ্গলে প্রবেশ করেছেন। তবে গোলক বিহারীর কাছে ও জঙ্গল এখনো গোলক ধাঁধা। এই কিছুক্ষণ আগে একবারই মাত্র প্রবেশ করেছিলেন ওই জঙ্গলে। আর এমন ঘন জঙ্গলে একবার প্রবেশ করে তার পথ চিনে রাখা খুবই মুশকিল। কিন্তু উল্টো দিকে দিনহরির জঙ্গলটি হাতের তালুর মতো চেনা। জঙ্গলে প্রবেশ করতে করতে দিনহরির মাথায় একটা ভয়াবহ পরিকল্পনা খেলে গেল। সে জানে তন্ত্রের প্রভাবে ইতিমধ্যেই দেবী হয়তো জেগে উঠেছেন, অর্থাৎ পরিকল্পনা এখন প্রয়োগের পালা। 3 মানুষ সমান উঁচু দেবী করাল বদনের ওই মূর্তি এখন সাক্ষাৎ মৃত্যুর প্রতীক। ওই মূর্তির সামনে এখন যেই আসবে কাঁচা খাগি জ্যান্ত গিলে খাবে তাকে। তাই দিনহরি আজ মূর্তির সামনে গেল না। অন্ধকারে গা মিশিয়ে মূর্তির ঠিক পিছনে একটা ঝোপের আড়ালে বসে পড়ল। ফন্দিটাকে মনের মধ্যে আরো ভালো করে আটতে লাগলো সে দেখেছে গোলক বিহারী তার পিছু নিয়ে প্রবেশ করেছে জঙ্গলে। দিনহরিকে খুঁজতে খুঁজতে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জঙ্গলের এই অংশে এসে পড়বে সে। আর তারপর এমন সময় হঠাৎ একটা খচমচ শব্দে দিনহরির ভাবনায় ছেদ পড়ে। শব্দটা আসছে তার সামনের ঝোপ থেকে। অন্ধকারের মধ্যে সে দৃষ্টি নিবদ্ধ করল ওই ঝোপের ওপর কিছু মুহূর্ত। তারপর আবার একটা খসমস শব্দ। ঝোপটা একটু নড়ল, আর ঠিক সেই সাথেই অন্ধকারের বুকে ফুটে উঠল দুটো আগুনের তলা। রাত বিরেতে এমন জঙ্গলে ঘোরাফেরা করা তার কাছে নতুন কোনো বিষয় নয়। তাই সে স্পষ্টত বুঝল একটা অতিকায় শেয়াল ঝোপের অন্ধকার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। দিনহরি তন্ত্র সাধনায় সিদ্ধ। এসব মামুলি জন্তু জানোয়ারকে সে ভয় পাওয়ার মানুষ নয়। তার চোখটা আরো খানিকটা সয়ে আসতে সে দেখল শেয়ালটি আকারে সাধারণ কোনো শেয়ালের থেকে অনেকটাই বড়। তার চোখে মুখে এক ভয়াবহ হিংস্র ভাব। এই জঙ্গলে শেয়াল আছে বটে, তবে এত বড় শেয়াল দিনহরি এর আগে কখনো দেখেনি। কিন্তু এসবে তার কি বা এসে যায়? তন্ত্রবিদ্যায় সিদ্ধ দিনহরি বসাক এই হিংস্র জন্তুটিকে নিমেষেই নিরস্ত করতে সক্ষম। মন্ত্র বলে সাপতটাকে ঘুম পাড়িয়ে দেওয়া তার বা হাতের ভেলকি মাত্র। শেয়ালটি এবার দিনহরির দিকে এগোতে লাগলো। তার অঙ্গভঙ্গি আক্রমণাত্মক। দেহটাকে পিছন দিকে ঝুঁকিয়ে দিনহরির উপরে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত। দিনহরিও ধীরে ধীরে নিচু হয়ে এক মুঠো বালি মাটি তুলে নিল। তারপর মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে দিল জন্তুটিকে লক্ষ্য করে। একবার, দুবার, 3 বার। একই কাজ খুব দ্রুত পরপর 3 বার করল সে। ওই তো এবার জন্তুটির পা টলছে। চোখের আগুনটাও নিভু নিভু। এবারই সে নিথর হয়ে পড়বে। মুখের বাঁকা হাসিটা আরো গাঢ় হলো দিনহরির। তার চোখের সামনে শেয়ালটা এবার মাথা নিচু করে বসে পড়ল। তারপর মাটিতে কাত হয়ে এলিয়ে পড়ল তার শরীরটা। এদিকে গোলক বিহারী জঙ্গলে ঢুকে স্তক ঘুরেই চলেছেন। মায়ের মূর্তির কাছে কিছুতেই পৌঁছাতে পারছেন না তিনি। তবে কি গোলক বিহারীও ছলনার শিকার হলেন? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। দীর্ঘ 12 বছর সে শ্মশানকালীর উপাসনা করে লাভ করেছে অনেক শক্তি। তার মতো উচ্চ মার্গের মানুষের কাছে এসব ছলনা তো কোনো বাধাই নয়। তাহলে আজ এমন হচ্ছে কেন?
এদিকে দিনহরি মাথা তুলে দূরের অন্ধকারের দিকে দৃষ্টি ফেলল। বড় বড় গাছগুলিকে বিশাল বিশাল সব দৈত্যের মতো লাগছে। ঝাঁকড়া মাথা নিয়ে তারা এগিয়ে এসেছে আরও অনেকটা কাছে। ইঙ্গিত স্পষ্ট, এসব কিছু হওয়ার অর্থ হল করাল বদনী তার বিশাল খিদে নিয়ে জেগেছে। তবে কিছুক্ষণের মধ্যেই দিনহরির ভ্রু কুঞ্চিত হল, কারণ অন্ধকারের পটভূমিকায় এখনো গোলক বিহারীর শরীরটা প্রবেশ করেনি। মনে মনে সে ভাবল, এতক্ষণে তো গোলক বিহারীর চলে আসার কথা। আজ তো গোটা জঙ্গল জুড়ে প্রতিবারের মতো মায়ার জাল সে বিস্তার করেনি। তাহলে গোলক বিহারী গেল কোথায়? দূরের অন্ধকারের দিকে তাকিয়ে এসবই ভাবছিল দিনহরি। এমন সময় আবারও একটা শব্দে তার চিন্তার জাল ছিন্ন হল। পাশে তাকিয়ে দেখল শিয়ালটা আবার উঠে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এবার তার ভঙ্গি যেন আরো ভয়াবহ। এ কি, এত তাড়াতাড়ি মন্ত্রের প্রভাব কেটে গেল কি করে? এমন তো হওয়ার কথা নয়। দিনহরি নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো। সাক্ষাৎ শয়তান তার চোখের সামনে দাঁড়িয়ে, তার থেকে দূরত্ব মাত্র 3 কি 4 হাত। এবার জন্তুটি দাঁত বার করে মুখে একটা ঘর ঘর শব্দ করতে করতে ক্রমশ এগিয়ে আসতে লাগলো দিনহরির দিকে। দিনহরি চট করে আবারও কিছু মন্ত্র উচ্চারণ করল, কিন্তু এ কি, জন্তুটির তো কোনো বিকার হচ্ছে না। একইভাবে সে এগিয়ে আসছে দিনহরিকে লক্ষ্য করে। এবার প্রমাদ গুনল দিনহরি। এতক্ষণে সে বুঝেছে জন্তুটি আর 5টা সাধারণ শেয়ালের মতো নয়, কারণ একের পর এক মোক্ষম মন্ত্র তার উপর কোনো প্রভাবই ফেলতে পারছে না। সাক্ষাৎ মৃত্যু দূত এগিয়ে আসছে দিনহরির দিকে। মৃত্যু তার শিয়রে। এবার এক পা করে পিছু হটতে শুরু করলো দিনহরি। চিৎকার করে যে মালতীকে ডাকবে সে উপায়ও নেই। তার মুখ থেকে একটা কথা পর্যন্ত সরছে না। জন্তুটা ইচ্ছে করলেই কিন্তু দিনহরির উপর এখন ঝাঁপিয়ে পড়তে পারে, কারণ ওদের মধ্যের দূরত্ব এমন কিছু বেশি নয়। তবে জন্তুটি কিন্তু দিনহরির ওপরে ঝাঁপিয়ে পড়ছে না। তার লক্ষ্য হয়তো অন্য কিছু। এক পা করে এগোচ্ছে সে, আর এক পা করে পিছাচ্ছে দিনহরি। চারপাশের বাতাস যেন গুমোট হয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তবে দিনহরির সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে প্রাণ বাঁচাতে মরিয়া। জন্তুটার ওপর থেকে নজর সরিয়ে যে পিছনে ফিরে পালাবে সে সাহসও পাচ্ছে না। যদি পিছনে ফিরলে জন্তুটা তার ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো টুটি ছিঁড়ে ওইখানেই তাকে মেরে ফেলবে। তাই জন্তুটির দিকে নজর রেখে এক পা করে পিছু হটছে সে। এমন সময় হঠাৎ একটা আলো ছড়িয়ে পড়ল জঙ্গলের মধ্যে। সেই সাথে দিনহরি থামল। তার হৃদস্পন্দন এখন স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। পিছু হটতে হটতে সে খেয়ালই করেনি কখন সে ওই ভয়াবহ করাল বদনীর মূর্তির সামনে এসে পড়েছে। চটকা ভাঙতে সে দেখল জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়া আলোর উৎপত্তি ওই কাঁচা খাগির 2 চোখ থেকে। কি ভয়াবহ লাগছে তার মূর্তিটা। বিস্মিত নয়নে সে দেখল এতক্ষণ যে জন্তুটার ভয়ে সে পিছু হটছিল সেটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। প্রথমে পা, তারপরে হাত, তারপর তার চোখ, ক্রমেই গোটা দেহ। তার মানে এসবই ছলনা, ওই করাল বদনীর ছলনা। এক বিশাল অনর্থ করে ফেলেছে দিনহরি। ব্যাপারটা যতক্ষণে সে বুঝল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পিছন দিকে ফিরে পালাতেই যাবে, এমন সময় দেখল চারপাশ থেকে ধেয়ে আসছে গাছপালা, লতা, গুল্ম, শাখা। মুহূর্তের মধ্যে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরল তার হাত পা। এক প্রবল নাক পাশে আবদ্ধ হল তন্ত্র সাধক দিনহরি বসাক।
পালানো তার আর হলো না। সে অনুভব করলো তার দেহটা একটু একটু করে শূন্যে উঠে এগিয়ে যাচ্ছে করাল বদনের মুখের দিকে। তার হাত দুটো বুকের কাছে জড়ো হলো, মুখে কয়েকটা মন্ত্রও পাঠ করলো, তবে তাতে আর কোনো লাভ নেই। অনেক অনেক দেরি হয়ে গিয়েছে। গোলক বিহারী আলোর ছটা লক্ষ্য করে একরকম ছুটতে ছুটতে ডাকাতকালের সামনে এসে দাঁড়ালেন। একটা প্রদীপ মাটিতে পড়ে রয়েছে, তবে তার সলতেটা টিম টিম করে জ্বলছে এখনো, সবে মায়া। সেই আলোতেই গোলক বিহারী দেখলেন মায়ের মুখের গ্রাসকে। একটু আগের দেখা লাল কৌপিনটা চিনতে দেরি হলো না তার। একটা গভীর দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। গোলক বিহারী বুঝলেন খিদেতে জেগে ওঠা দেবী তার উপাস্যকেই শেষে খাদ্য হিসেবে গ্রহণ করেছেন। অনেক কিছুই গোলক বিহারীর চোখের আড়ালে ঘটেছে, ফলত তার মনে জেগেছে একাধিক প্রশ্ন। তবে গোলক বিহারী জানেন সমস্ত প্রশ্ন মায়ের কাছে করা যায় না, সমস্ত প্রশ্নের উত্তর হয় না। মায়ের ইচ্ছেতেই এই গোটা জগৎ সংসার চলে। গোলক বিহারী দেখলেন মায়ের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। তিনি জিজ্ঞেস করলেন, খিদে মিটেছে তো? পাথরের খাঁজে গজিয়ে ওঠা সেদিনের রক্তজবা গাছটাও শুকিয়ে গেল সকলের অলক্ষ্যেই। রাত বেশ গভীর হয়েছে। একটানা ঝিঁঝির ডাক নিস্তব্ধ পরিবেশের নীরবতা ভঙ্গ করে দিচ্ছে মাঝে মাঝেই। নিত্যানন্দের বৈঠকখানায় এসে উপস্থিত হয়েছেন নিত্যানন্দ, নয়ন, গোলক বিহারী এবং ব্রজমোহন। চর্মচক্ষুতে দেখা না গেলেও চিকের আড়াল থেকে যে অনেকগুলো উৎসুক চোখ এদিকেই তাকিয়ে আছে তার বলার অপেক্ষা রাখে না। ঘরে উপস্থিত মানুষগুলোর কাছে একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো এখনো বাস্তব বলে মনে হচ্ছে না। ঘরের মধ্যে বিরাজ করছে পিন পতন নীরবতা। নয়ন অনেকক্ষণ ধরেই উসখুস করছিল কিছু বলার জন্য, বিশেষ করে সে যখন জানতে পারল মালতী এই বীভৎস কাণ্ডে পরোক্ষভাবে জড়িত। তখন থেকেই তার মনের মধ্যে অনেকগুলো কথা বুদবুদের মতো ভেসে উঠতে চাইছে। শেষ পর্যন্ত আর চুপ থাকতে না পেরে বলেই ফেলল, আমি ভাবতে পারিনি মালতী এমন দুঃসাহসিক কাজ করবে। ও যে নিজের দাদার জন্য আমাদের সন্তানকে ব্যবহার করবে, আমি। যন্ত্রণায় নয়নের গলা বুঝে আসে। নিজের প্রথম সন্তান একরত্তি ছেলেটির কচি মুখটা মনে পড়লেই ওর বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে ওঠে। নিজের দুঃখে বিভোর থাকা নয়নের জানা হয় না চিকের পর্দার আড়ালে নয়নের আরেক সন্তানকে বুকে আঁকড়ে ধরে তার ধর্মপত্নী স্বামীর এক অকপট স্বীকারোক্তি শুনে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে নিজেকে সামলে নেয়। নিত্যানন্দ এবার হুঁকুর নল ফেলে ধমকে উঠলেন ছেলেকে, চুপ করো তুমি, বেয়াদব ছেলে কোথাকার। বাপের সামনে নিজের গোপন আসনাইনের কথা স্বীকার যেতে তোমার লজ্জা করছে না? ছি, আজ তুমি এতখানি বেড়েছিলে বলেই মালতীর মতো একটা ছোট জাতের মেয়ের এত দূর স্পর্ধা হলো। নয়ন বাবার ধমক শুনে মাথা নিচু করল। এখনো এই বয়সে এসেও সে বাবাকে ভয় পায়। তার উপর গ্রামের এতগুলো মানুষের জীবন চলে যাওয়ার জন্য কোথাও না কোথাও গিয়ে সে একটু হলেও নিজেকে দায়ী করেছিল। তাই বাবার কথায় প্রতিবাদ করার সাহস সে দেখালো না আর। ভালোবাসার কোনো জাত হয় না জমিদার মশাই, ওটা মানুষের উপর নির্ভরশীল। মালতী তার দাদাকে ভালোবাসত। তার দাদার সাথে হওয়া ঘটনার প্রতিশোধ নিতেই সে বোধ করি ওই কাজ করেছিল। আর দিনহরি যে কেন এমনতর কাজ করেছিল তার উত্তর একমাত্র সেই দিতে পারত। কিন্তু
কিন্তু এখন তো আর সে নেই, তাই প্রকৃত কারণ জানার উপায়ও নেই। তবে আমার মনে হয় হয় তার মধ্যে ক্ষমতা পাওয়ার লোভ জন্মেছিল, আর নয়তো তার মধ্যেও মালতীর মতো কোনো ক্ষোভ ছিল। কিন্তু ঠাকুর মশাই, মালতীর দাদা একজন ডাকাত ছিল। সে বহু লোকের ধন সম্পত্তি লুট করেছে। সব জেনেও আমি তাকে আড়াল করব? তবে নির্দোষ মেয়েটাকে কেন আপনি একঘরে করলেন? তার কি দোষ ছিল বলুন? আপনি যদি তার প্রতি সদয় হতেন, তবে কারো এত দুঃসাহস হতো তার দিকে নোংরা দৃষ্টিতে তাকানোর? গোলক বিহারীর অভিযোগ মাথা পেতে গ্রহণ করলেন নিত্যানন্দ। এতক্ষণ ধরে বাবার ধমক খেয়ে চুপ করে বসেছিল নয়ন, কিন্তু এবার সে উঠে এসে গোলক বিহারীর পা জড়িয়ে ধরল। ছলছল চোখে তাকিয়ে বলল, সে কোথায় আছে আপনি নিশ্চয় জানেন ঠাকুর মশাই। আমাকে একবার তার কাছে নিয়ে যাবেন। কথা দিচ্ছি, তার কাছে ক্ষমা চেয়ে আমি তাকে যথাযোগ্য সম্মান দেব। আপনি শুধু একটিবার আমাকে মালতীর সাথে কথা বলার সুযোগ করে দিন ঠাকুর মশাই। গোলক বিহারী নয়নের হাত ধরে তুললেন। তারপর তাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বললেন, মালতীকে ছেড়ে দাও নয়ন, তাকে নিজের মতো করে ভালো থাকতে দাও। ঘরে মা লক্ষ্মীর মতো তোমার স্ত্রী আছে, কন্যা আছে, তাদের নিয়ে ভালো থাকো। সংসারে থেকে ওই মেয়েটা তো কম যাতনা ভোগ করেনি, ওকে বরং সংসারের জাঁতা কলে জড়িও না। নয়নকে শান্ত করে নিজের ঝোলাটা কাঁধে তুলে নেন গোলক বিহারী। দুহাত বুকের কাছে জড়ো করে বলেন, এবার তাহলে আমায় বিদায় নেওয়ার অনুমতি দিন ঠাকুর মশাই। সে কি, এই ভোর রাতেই আপনি চলে যাবেন? এত বড় বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করলেন, আর আপনাকে সেবা করার সামান্য সুযোগটুকু অন্তত দিন। না না, আপনি ভুল করছেন জমিদার মশাই। আমি কিছু করিনি, যা করার মাই করেছেন। আর আমাকে থেকে যাওয়ার আদেশ করবেন না, আমার এই অনুরোধটুকু রাখুন। ওকে যেতে দাও নিত্যানন্দ। এক জায়গায় থাকা যে ওর ধাতে নেই। তুমি এবার এসো গোলক বিহারী। ঝোলাটা কাঁধের ওপর টেনে নিয়ে জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন গোলক বিহারী। পূব আকাশে সূর্য তখন সবে আড়মোড়া ভেঙে উঠছে। বাতাসে এক অজানা ফুলের গন্ধ মিশে গিয়ে উদাস করে দিচ্ছে মনকে। বটতলার আগের বাঁকটা পেরোতেই তাকে দেখতে পেলেন গোলক বিহারী। বুকের কাছে একটা কাপড়ের পুঁটুলি নিয়ে জড়সড় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মালতী। গোলক বিহারী ধীর পায়ে তার কাছে গিয়ে বললেন, চল মা। মাথাটাকে অল্প কাত করে নতুন এক জীবনের আশায় নতুন পথে পা বাড়ালো মালতী।